করে আর কি। আব্রাহাম বেশ কয়েকবার রাশেদকে দিয়ে আইরাতকে ডেকে পাঠিয়েছে, কিন্তু আইরাতের কেবিনে আসার নাম নেই। সে নাকি বাইরে অন্য কাজ করছে। আব্রাহাম ভেবে পায় না যে তার আর আইরাতের কেবিন তো এক রুমেই, তাহলে বাইরে সে কি কাজ করে। আব্রাহামেও বেশ ভালো করেই জানে যে আইরাত রাগ করেছে তার সাথে। আব্রাহাম আর থাকতে না পেরে আইরাতকে মেসেজ পাঠালো, আমার রাগ আর মার্ডার করার জন্য তুমি আমার সাথে রাগ করেছো, তোমার এই রাগ ভাঙাতে গিয়ে কিন্তু এখন আমার নিজেরই বেশ রাগ উঠছে। ভালোই ভালোই কেবিনে আসো, নয়তো সবার সামনে দিয়ে কিন্তু টেনে নিয়ে আসবো। আইরাত বাইরে রিসেপশনের কাছে দাঁড়িয়ে ছিল, তখনই তার ফোনে মেসেজ আসে। আইরাত তা পড়ে কিন্তু আবার রেখে দেয়। আইরাতকে এখনো আসতে না দেখে আব্রাহাম রেগে উঠে পড়ে এখন টেনেই আনবে, কিন্তু তখনই দরজায় নক। দেখে একটা ছেলে এসেছে, হাতে একটা বক্স। কুরিয়ার আসলে। আব্রাহাম তাকে ভেতরে আসতে বলে কুরিয়ারটা নিয়ে তার উপর একটা সাইন করে দেয়, তারপর ছেলেটি চলে যায়। এবার আব্রাহাম উল্টা পাল্টা একটা মেসেজ টাইপ করে, আইরাত, আমার ব্যাপারে জানো তুমি, হয়তো এখন তুমি কেবিনে আসবে, নয়তো আমি সব ভাঙচুর শুরু করে দেব। আর তারপর কাজ দিয়ে কি করব আমি নিজেও জানি না। আইরাতের ফোনে টুং করে একটা মেসেজ আসে, আর মেসেজটা পড়ে আইরাতের চোখ বড় বড় হয়ে যায়। আসলেই আব্রাহামের কোন ঠিক ঠিকানা নেই, কখন কি করে বসে। আইরাত দ্রুত পা ফেলে আব্রাহামের কেবিনে চলে যায়। পারমিশনের ঘোড়ার ডিম, হুড়মুড় করেই আইরাত চলে যায়। গিয়েই দেখে আব্রাহাম কেবিনে নেই, আর সব ঠিকঠাক আছে। তার মানে আব্রাহাম তাকে মিথ্যা বলেছে। আইরাত রাগে চোখগুলো ছোট ছোট করে এসে পড়তে নেয়। তবে আইরাত পেছনে ঘুরতেই আব্রাহাম হুট তার সামনে এসে পড়ে। আইরাত আবার চলে আসতে নিলে আব্রাহাম আইরাতের হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। এক হাত আইরাতের কোমরে জড়িয়ে ধরে, আরেক হাত দিয়ে আইরাতের কপালের চুলগুলো সরাতে সরাতে বলে ওঠে, আব্রাহাম, ইউ হ্যাভ নো আইডিয়া বেবিগার্ল, রাগ করলে তোমাকে কি পরিমাণ কিউট লাগে। নাকের ডগা লাল হয়ে থাকে। মন তো চায় এখানেই কিছু একটা করে ফেলি। আইরাত, চুপ করুন, এত অসভ্য কেন আপনি। আব্রাহাম, হ্যাঁ, কিছু না করেও যদি আমাকে অসভ্যের খেতাব পেতে হয় তাহলে অসভ্যই। আর অসভ্যতামি তো অন্য কারো সাথে করি না। আইরাত, তো ধরে রেখেছে কে, জান না করুন অসভ্যতামি অন্য মেয়ের সাথে। আব্রাহাম, আমার জন্য একজনই এনাফ। আইরাতকে পেছনে থেকে জড়িয়ে ধরে তার মাথার সাথে নিজের গাল ঠেকিয়ে। আইরাত, হয়েছে, ছাড়ুন। কি জন্য ডেকেছেন বলুন। আব্রাহাম আইরাতকে ছেড়ে দিয়ে একটা বড় সড়ো বক্স এনে আইরাতের সামনে রাখে। আইরাত কিছু না বুঝে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম তাকে এটা নেবার জন্য ইশারা দেয়। আইরাত বক্সটা নিয়ে টেবিলের ওপর রাখে, তারপর সেটা খুলে। বক্সের ভেতরে এতগুলো লাল টকটকে বড় বড় লাল গোলাপ, তা থেকে তীব্র সুগন্ধি ছড়াচ্ছে। আইরাত ভেবেছিল হাসবে না, এভাবে রাগ করেই থাকবে, কিন্তু এখন না চাইতেও আইরাতের মুখে হাসি ফুটে ওঠে। আইরাত ফুলগুলো তুলে হাতে নিয়ে নেয়। আব্রাহাম এসে আইরাতের সামনে দুই হাত ভাঁজ করে দাঁড়ায়। আইরাত তার আলতো হাতে ফুলগুলো ছুঁয়ে দিচ্ছে, তখন চোখ তুলে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম আইরাতের দিকে তাকিয়ে নিজের ভ্রুগুলো খানিক নাচায়। এবার আইরাত আর না পেরে ফিক করে হেসেই দেয়। ফুলগুলো নিজের গালের সাথে লাগিয়ে নেয়। আইরাত, ধন্যবাদ আব্রাহাম। ইট স থ্যাংক ইউ। এই থাঙ্কুটা আবার কি? হ্যাঁ আইরাত, এটা আমার থাঙ্কু, আপনি বুঝবেন না। আব্রাহাম, হুম হুম, বক্সের ভেতরে দেখো আর আছে তো। আইরাত, কি? আইরাত ভেতরে তাকিয়ে দেখে স্কাই ব্লু কালারের একটা স্মাইলি টেডি, বেশ বড় এবং সফট। আর চকোলেট তো অবশ্যই আছে। আইরাত তার দাঁত সবগুলো বের করে দিয়ে আব্রাহামের দিকে তাকায়। আইরাত, ই, অনেক অনেক থাঙ্কু। আব্রাহাম, রাগ কমেছে? আইরাত, কিসের রাগ, কাকে বলে, এটা কি খায় না মাথায় দেয়? আব্রাহাম, ওরে বাবা, তাই নাকি? আইরাত, হ্যাঁ। আব্রাহাম, ওহাহ গড বেবি গার্ল। আইরাত, কি হলো? আব্রাহাম, শিট, আমি তো ভুলেই গেছি। আইরাত, আরে কি ভুলেছেন, হয়েছে কি? আব্রাহাম, এত এত ইম্পর্ট্যান্ট কথাটা আমি কি করে ভুললাম।
আইরাত, আরে কোন ইম্পর্ট্যান্ট কথা? আব্রাহাম, আল্লাহ, এখন কি হবে? অনেক 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 বেশি, সবার থেকে বেশি ইম্পর্ট্যান্ট কথা এটা। আইরাত, আচ্ছা বুঝলাম, কিন্তু তা কি বলবেন তো? আব্রাহাম আইরাতের হাত ধরে নিজের কাছে টেনে আনে। আইরাত মাথা তুলে আব্রাহামের দিকে তাকিয়ে আছে আর আব্রাহামও তার দিকে। আব্রাহাম, অনেক বেশি ইম্পর্ট্যান্ট কথা। আইরাত, আহা বলবেন তো নাকি? আব্রাহাম, আই লাভ ইউ। আইরাত, কি হহ? আব্রাহাম, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। আইরাত, এটা ইম্পর্ট্যান্ট কথা? আব্রাহাম, অবশ্যই সবথেকে বেশি। এছাড়া আমার কাছে আর কিছুই গুরুত্বপূর্ণ না। আইরাত, আপনি আসলেই পাগল। আব্রাহাম, সমস্যা নেই, আমি সাইকো আর তুমি সাইকিয়াট্রিস্ট। আইরাত হেসে দেয়। অন্যদিকে আইরাতের চাচি কলি এই বুঝতে পারছে না যে এই আগন্তুক ব্যক্তিটিকে। কলি, জি আপনি কে আর কাকে চাই? রায়হান, আমি কে তা পরেও জানতে পারবেন। আপনি আইরাতের চাচি, রাইট? কলি, জি, কিন্তু আপনি জানেন কি করে? রায়হান, রায়হান আহমেদ আমার নাম। কলি, আপনি কি রায়হান গ্রুপের যে মালিক সে? রায়হান, জি। কলি, ওহহ, আচ্ছা আচ্ছা, তো বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন। রায়হান চলে যায় ভেতরে। কলির সাথে বেশ কুশল বিনিময় হয়। কলি, তো বলুন এখানে কি মনে করে? রায়হান, আমি কথা ঘোরাই পেঁচাই না, তো সোজা মেইন টপিকে আসি। আপনার ঘরের মেয়েকে নিজের ঘরে নিয়ে যেতে চাই। কলি, জি মানে আসলে। রায়হান, আমি এখানে আইরাতের সাথে আমার বিয়ের সম্পর্ক নিয়ে এসেছি। বিয়ে করতে চাই আমি ওকে। কলি, কিন্তু বিয়ের প্রস্তাব নিয়ে অবশ্যই বাড়ির বড়রা আসে। আপনার সাথে কেউ নেই? রায়হান, বাড়িতে আমার মা আছে, বাবা নেই। আর মা কিছুটা অসুস্থ, তাই আসতে পারেনি। কলি, আসলে দেখুন আমার হাজবেন্ড আছে, উনি বর্তমানে বাসায় নেই। বিয়ে তো মুখের কথা না, উনি আসুক, আমি উনার সাথে কথা বলে দেখব। কিছুটা সময় দরকার। রায়হান, চিন্তা করবেন না আইরাত, আমার বাড়িতে কোন কিছুর অভাবে থাকবে না। রাজরানী বানিয়ে রাখবো ওকে আমি। কলি, আসলে কি মেয়েটাকে আমি কখনো নিজের ভাবিনি, সব সময় কথা শোনাই। এটা আমি নিজেও বুঝি। ভালো না হয় কিন্তু ওর জন্য কখনো খারাপ আমি চাইবো না। আমি শিওর না, তবে কিছুটা আশ্বাস দিতে পারি আপনাকে। পরিবার ভালো হলে আমি রাজি আছি। এখন আইরাতের চাচার সাথে কথা বলতে হবে, তাহলেই হলো। রায়হান, বিয়ে তো হবেই, অবশ্যই হবে, এক শয়তানি হাসি দিয়ে। কলি, মম। রায়হান, আজ তাহলে আসি। এর পরের বার আসলে আইরাতকে নিজের সাথে করে নিয়ে তারপরই যাব। কলি আর কিছু বলে না, রায়হান চলে যায়। ব্যাসের পর থেকেই কলির মাথায় যেন একটা জিনিসই বারবার ঘুরপাক খাচ্ছে। আইরাত কেবিনে একাই বসে বসে ফাইল সব রিচেক করছে। তখনই ভেতরে আব্রাহাম ফোনে কথা বলতে বলতে আসে। আইরাতের দিকে এক নজর তাকিয়ে ফোন রেখে দেয়। আব্রাহাম, বেবি গার্ল। আইরাত, হুমমম ফাইল দেখতে দেখতেই। আব্রাহাম, চলো। আইরাত, কোথায়? আব্রাহাম, বাড়িতে। আইরাত, কিন্তু আমার কাজ তো শেষ হয়নি। আব্রাহাম, আরে রাখো তো, চলো চলো চলো। আব্রাহাম ফাইলগুলো আইরাতের হাত থেকে নিয়ে রেখে দেয়। তারপর তাকে নিয়ে বের হয়ে পড়ে। গাড়িতে ওঠে সোজা আব্রাহামের নিজের বাসায়। আইরাত, এখানে এলাম কেন আমরা? আব্রাহাম, দাদি তোমাকে নিয়ে আসতে বলেছিল। আইরাত, দাদি? আপনি আমাকে বললেন না কেন আগে? আব্রাহাম, এখানেই তো আনার ছিল, বলে আর কি করতাম, তাই সোজা এখানেই নিয়ে এসে পড়লাম। আইরাত, হুমম। আব্রাহাম আইরাতকে নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। ভেতরে যেতেই আব্রাহামের দাদি আইরাতের দিকে আসে। ইলা, এসেছিস তোরা? আয় আয়, সেই কখন থেকে বসে আছি তোদের জন্য। আব্রাহাম, হ্যাঁ আমি জানি তো। ইলা, তোর জন্য না, আমার আইরাতের জন্য। আব্রাহাম, আইরাত। ইলা আইরাতের হাত ধরে নিয়ে সোফাতে বসিয়ে দেয়। আব্রাহাম বসতে যাবে তখনই তার ফোনে ফোন আসে। আব্রাহাম কথা বলতে বলতে কিছুটা দূরে সরে আসে। এদিকে ইলা আর আইরাত দুইজন দুইজনকে পেয়ে যেন আর কিছুর খেয়ালই নেই। অনেক গল্প করছে।
আইরাত এবার খেয়াল করে যে আশেপাশে কিছু ছোট ছোট টেবিল রয়েছে আর তার উপর আব্রাহামের, তার দাদি অনেকগুলো ছবি। কিছুতে আব্রাহাম একা, আবার কিছুতে তার দাদি আর সে একসাথে। হঠাৎ করে আইরাত বলে ওঠে, আইরাত, আচ্ছা দাদি। ইলা, হ্যাঁ বল। আইরাত, আচ্ছা আব্রাহাম এত রাগী কেন বলো তো? মানে এত রাগর? ইলা, ও সবার সাথেই রাগ দেখা পারে, রাগ করে থাকতেও পারে একমাত্র তুই আর আমি ছাড়া। আইরাত, ও কি আগে থেকেই এমন? ইলা, ছিল না, হয়ে গেছে। আসলে ওর বাবা ওকে আর ওর মাকে রেখে আরেকটা বিয়ে করে। নানা সমস্যা হয়। এটা ওর জীবনকে যেন এলোমেলোই করে দিয়েছিল। ওর সৎ মায়ের একটা ছেলে হয় রায়হান। তখন থেকে যেন আরো বেশি এলোমেলো হয়ে গেছে। আইরাত, দাঁড়াও দাঁড়াও, কি রায়হান? ইলা, হ্যাঁ আব্রাহামের সৎ ভাই ও। আইরাত, রায়হান আহমেদ, রায়হান গ্রুপের ওনার তাই না? ইলা, হ্যাঁ। আইরাত, কি বলো এইসব? রায়হান আব্রাহামের সৎ ভাই হয়? বেশ অবাক হয়ে। ইলা, হ্যাঁ। কেন? আইরাত, না না এমনি। মানে আব্রাহাম কখনো আমায় বলিনি তো, তাই আর কি। ইলা, আরে নাও তো। আব্রাহাম, হে গার্লস কি করছো? ইলা, কিছু না, এই তো বসে আছি। এই তোরা বস, আমি আসছি। আব্রাহাম, আচ্ছা। আব্রাহাম বসেছিল, কিন্তু সামনে তাকিয়ে দেখে আইরাত আবার রাগে নাক মুখ ফুলিয়ে বসে আছে। আব্রাহাম কিছু বুঝতে না পেরে বলে ওঠে, আব্রাহাম, এখন আবার কি করলাম? আইরাত, আর কি কি আছে যা আমি জানি না? আব্রাহাম, মানে? আইরাত, রায়হান। আব্রাহাম, ওর নাম কেন নিচ্ছ? আইরাত, ও আপনার ভাই লাগে। আব্রাহাম, সৎ। আইরাত, যাই হোক ভাই তো। আব্রাহাম, না। আইরাত, আপনি আমায় বলেননি কেন? আব্রাহাম, বলার প্রয়োজন বোধ করিনি তাই বলিনি। আইরাত, একটা বার বলা উচিত ছিল। তাই তো বলি যে এতটা এতটা ঘৃণা কেন করেন আপনি ওকে। আব্রাহাম, হুম, এখন বুঝতে পেরেছো তো, তাই চুপ করো এখন। আইরাত, হুম। আব্রাহামের দাদি আসে হাতে ক্ষীর নিয়ে। আইরাত আর আব্রাহামের সামনে রাখে। খেতে খেতে ইলা বলে ওঠে, ইলা, সব ঠিকই আছে, এখন শুধু জলদি তোরা বিয়ে করে এখানে এসে পড়। আইরাত ক্ষীর মুখে দিয়ে একবার ইলার দিকে আরেকবার আব্রাহামের দিকে তাকায়। তখন আব্রাহাম ফাজলামি করে বলে ওঠে, আব্রাহাম, হ্যাঁ সেই কবে থেকেই তো বলছি দাদিকে যে আমি রেডি আছি, চলো বিয়ে করে ফেলি। দাদি বিয়ে করবে? ইলা, চুপ কর শয়তান ছেলে, নির্লজ্জ কোথাকার। আইরাত, আইরাত এবং আব্রাহাম আর তার দাদি সেই দিন অনেক আড্ডা দেয়। সন্ধ্যার দিকে আব্রাহাম আর আইরাত বাড়ি থেকে বের হয়ে পড়ে। আব্রাহাম আইরাতকে তার বাড়ির সামনে ড্রপ করে দিয়ে এসে পড়ে। আইরাত তো তাই রে নাই রে নাই করে বাড়িতে ঢুকছিল, এসেই দেখে আইরাতের চাচি চা বানাচ্ছে। চা বানাতে বানাতে কলি বলে ওঠে, কলি, এসেছিস? আইরাত, হ্যাঁ কলি, এই চাটা তোর চাচ্চুকে দে ধর। আইরাত, দাও। আইরাত গিয়ে তার চাচ্চুকে চা দিয়ে আসে। তার চাচ্চু এক গাল হেসে আইরাতের দিকে তাকায়। আইরাতও হেসে সেখান থেকে এসে পড়ে। কলির সাথে সাথে ইকবালও আইরাতের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ইকবাল কলির দিকে তাকালে কলি তাকে চুপ করে থাকতে বলে। পরের দিন সকালে আইরাতের ঘুম ভাঙ্গে আব্রাহামের ফোনের শব্দে। আব্রাহাম, গুড মর্নিং মাই লাভ। আইরাত, গুড মর্নিং, ঘুম ঘুম ভাব। আব্রাহাম, ঘুম ভাঙল তবে? আইরাত, হুমম। আব্রাহাম, নাও লিসেন, গাড়ি তোমার বাড়ির নিচেই দাঁড়িয়ে আছে, জলদি নিচে নেমে এসে পড়। আমার ড্রাইভার সে। আইরাত এবার উঠে বসে। আইরাত, কোথায় যাব? আপনার বাসা থেকে না কালই আসলাম, আবার আজ কেন? আব্রাহাম, আসতে বলছি আসবা, নয়তো সেই দিন রাতের মতো করে তোমাকে তুলে আনলে অবশ্যই তা ভালো হবে না। আইরাত, এই না না, আমি আসছি। আর আজ আপনি অফিসে যাননি? আব্রাহাম, না, নিজেও যাইনি আর তোমাকেও যেতে দিব না। এখন মিস বকবক, জলদি রেডি হয়ে আসো। আইরাত, হায়রে আচ্ছা রাখুন, আসছি। আইরাত উঠে রেডি হয়ে চলে গেল, কিন্তু বাড়ির কাউকে বলেনি যে আব্রাহামের বাড়ি যাচ্ছে। সবাই জানে আইরাত অন্যান্য দিনের মতো অফিস যাচ্ছে। আইরাত আব্রাহামের বাড়ির সামনে এসে দাঁড়ায়।
আব্রাহাম তখন একটা টি শার্ট পরে উপরে করিডোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছিল। নিচে তাকিয়ে দেখে আইরাত আসছে। আব্রাহাম শয়তানি করে সেই ওপর থেকেই ডাক দেয়, আব্রাহাম, ওই যে বউ আসছে। আইরাত, এই পাগল। আব্রাহাম দ্রুত নিচে যায়, তারপর আইরাতকে আনে। আব্রাহাম, আসেন ম্যাডাম, আপনারই ফিউচার বাড়ি এটা। আইরাত, দাদি শাশুড়ির বাড়ি। আইরাত নিজে বলে নিজেই বোকা বনে গেল। এই মাত্রই সে কি বলে দিল নিজের অজান্তেই। আব্রাহাম এক ভ্রু উঁচু করে তাকায় তার দিকে। আব্রাহাম, ওরে বাবা, তাই নাকি? রায়হানকে বিয়ে করার এত শখ? আইরাত, আব্রাহাম, হুমম। আইরাত, ভাগ্যিস আপনি ওর দিকে গিয়েছেন। আব্রাহাম, জাস্ট কিডিং। খুন করে ফেলবো তোমাকেও আর ওকেও। তুমি আমার। আমি তো ভেবছি যে তোমার হাতে আমার নামের একটা ট্যাটু করে দিব। আইরাত বুঝল যে আব্রাহাম রাগ পাচ্ছে খুব, তাই কথা ঘুরিয়ে ফেলে। আইরাত, আরো কিছু? আব্রাহাম, না, আপাতত আর কিছুই না। এবার ভেতরে চলো। আইরাত ভেতরে চলে যায়। সেদিনকার মতো কেউই অফিসে যায় না। আব্রাহামের বাসায়ই থাকে। কিন্তু ওইদিকে আইরাতের বাসায় তো অন্য কিছুর প্ল্যানিং চলছে। আইরাত তার রুমে চুল আঁচড়াচ্ছিল, তখন দরজাতে কারো নক পড়ে। দরজা কিছুটা খুলে দিলে আইরাত তাকিয়ে দেখে তার চাচা ইকবাল। আইরাত হেসে তাকে ভেতরে আসতে বলে। ইকবাল সাহেব এসে আইরাতের বিছানার ওপর বসে পড়ে। আইরাতের দিকে তাকিয়ে আছে। আইরাত, চাচ্চু অমন করে তাকিয়ে কি দেখছো? চাচি কি কিছু বলেছে তোমায়? ইকবাল, না রে মা, এটাই দেখছি যে তুই কত বড় হয়ে গেছিস। আইরাত, হাহা হাহা। ইকবাল, মেয়েরা তাড়াতাড়ি বড় হয়। আইরাত, হুমম। ইকবাল, আচ্ছা কোথাও যাচ্ছিস মা? আইরাত, ওমা অফিসে যেতে হবে না। অফিস যাচ্ছি। ইকবাল, আজ না গেলে হয় না মা? আইরাত, চাচ্চু আসলে অনেক কাজ পড়ে আছে, তো না গেলে অফিসের ওনার অনেক বকাঝকা করবে, তাই যেতেই হবে। ইকবাল, ওহহ, আচ্ছা আচ্ছা, যা তাহলে, কিন্তু দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করিস আজ। আইরাত, কেন বলো তো চাচ্চু, আজ কি কিছু আছে নাকি? ইকবাল, সেটা বাড়ি ফিরে এলেই বুঝবি। এবার যা, তোর দেরি হয়ে যাচ্ছে তো। আইরাত, আচ্ছা। আইরাত তার ব্যাগটা হাতে করে নিয়ে বের হয়ে পড়ে। তবে ইকবাল সাহেব এখনো জানে না যে আইরাত আব্রাহামের পিয়ে। আইরাত পিয়ে তা জানে, অনেক বড় একটা কোম্পানিতে কাজ করে এটাও জানে, তবে তার বস যে আব্রাহাম সেটা জানে না। জানলে আইরাতকে সেখানে কাজই করতে দিতই না। আইরাত প্রায় 20 মিনিট পর অফিসের সামনে এসে দাঁড়ায়। তারপর ভেতরে চলে যায়। আব্রাহামের কেবিনে যেই না ঢুকতে যাবে তখনই দেখে আব্রাহাম একটা লোকের সাথে কথা বলছে, হাতে 2-3টা গান আর এতগুলা বুলেট শ। আইরাত ভেতরে যেতে ধরেও আবার এসে পড়ে। কিন্তু এটা আব্রাহামের চোখ এড়ায় না। আব্রাহাম, স্টপ রাইট দেয়ার বেবি গার্ল। আইরাত থেমে যায়। আব্রাহাম সেই লোকটিকে চলে যেতে বললে লোকটা চলে যায়। তারপর আইরাত ভেতরে আসে। আইরাত, এই সব? আব্রাহাম, আমি আমার হ্যান্ডগান কয়েকদিন পরপরই চেঞ্জ করি তাই। আইরাত তার পেছনে ফিরে একবার দেখে আবার আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম, ব্র্যান্ডেড ছিল সেগুলো। আইরাত, হুমম। আব্রাহাম, কিছু ফাইল আছে, চেক করে দাও না। আইরাত, জি দিন আমাকে। আব্রাহাম 2টা ফাইল আইরাতকে দিয়ে দেয়। আইরাত ফাইলগুলোতে চোখ ঘুরিয়ে আবার আব্রাহামের দিকে তাকায়। আইরাত, এগুলো তো 2 মিনিটের কাজও না। আইরাতকে ঘুরিয়ে তাকে পেছনে থেকে জড়িয়ে ধরে আব্রাহাম। আব্রাহাম, হ্যাঁ, আর এর জন্যই তো দিয়েছি তোমাকে, যেন তুমি এটা বলতে না পারো যে কাজ করতে দেই না, সারাক্ষণ শুধু বসিয়ে রাখি। তাই কাজও হলো আর আমার সাথে থাকাও। আইরাত, আব্রাহাম, হুমম। আইরাত, আচ্ছা, আমার কাজ শেষ। মানে ফাইল দেখা শেষ আর কি? ঠিকই আছে। আব্রাহাম, হুমম। চলো কিছু করি। আইরাত, কি করব? আব্রাহাম, শুট। আইরাত, শুট মানে? আব্রাহাম, গুলি করতে হবে বেবি। আইরাত, কি হহ? গুলি মানে কাকে করব, কেন করব? আব্রাহাম, আরে বাবা চলো তো। আব্রাহাম আইরাতের হাত ধরে টেনে সোজা অফিসের ট্যারেসে নিয়ে যায়। অনেক বড় ট্যারেসটা, প্রচুর বাতাস, আর অনেক সুন্দরও। আইরাত দেখল কয়েকজন গার্ড হাতে করে বেশ কিছু গান আনলো।
আইরাতের তো এগুলো দেখেই অবস্থা খারাপ। আব্রাহাম মিটিমিটি হাসছে আইরাতের এমন অবস্থা দেখে। তারপর দুটো গার্ড মিলে আরেকটা লোককে ধরে বেঁধেই এক প্রকার নিয়ে আসে। লোকটি যে ভয়ে একদম জমে রয়েছে তা তাকে দেখেই বোঝা যাচ্ছে। আইরাত কিছু বুঝতে না পেরে একবার আব্রাহামের দিকে আরেকবার ওই লোকটির দিকে তাকায়। গার্ডরা লোকটিকে ছাদের একদম মাঝ বরাবর রেখে দিল। লোকটি রীতিমতো ভয়ে থরথর করে কাঁপছে। আব্রাহাম এগিয়ে গিয়ে একটা রিভলভার হাতে তুলে নেয়। তাতে বুলেট সব লোড করা আছে নাকি দেখতে থাকে। তারপর আবার আইরাতের পাশে এসে দাঁড়ায়। আইরাত, আব্রাহাম কি হচ্ছে এইসব? আর এই লোকটিকে? উনি তো বেশ ভয় পেয়ে আছেন। উনাকে এভাবে ধরেই বা রেখেছেন কেন? আব্রাহাম, ওর দোষ, ও অফিসের কাজ না করে ঘুমোচ্ছিল। আইরাত, হ্যাঁ তো কি, একটা মানুষ মনের ভুলে ঘুমিয়ে পড়তেই পারে। আব্রাহাম, ও তাই না, মানুষ মনের ভুল বুঝি বারবার প্রতিদিন করে? আইরাত, তো এখন একে কি করবেন? আব্রাহাম, গুলি করব আর কি। আইরাত, কি? এই আপনি কি পাগল? সামান্য ঘুমের জন্য গুলি? আব্রাহাম, হ্যাঁ আমি পাগল। কেন জানো না তুমি? আইরাত, আব্রাহাম ডন টিবি ক্রেজি। আব্রাহাম, জান পাখি এদিকে এসো। আব্রাহাম আইরাতের হাত ধরে তার সামনে আনে। তারপর আইরাতের হাতে রিভলভারটা দিয়ে দেয়। আইরাতও নেয়। তারপর আইরাতের পেছনের দিক থেকে আব্রাহাম তাকে এক প্রকার জড়িয়ে ধরার মতো করে ধরে। আইরাতের হাতের ওপর দিয়ে আব্রাহাম তার হাতটা আলতো করে নেয়। আইরাতের হাতে রিভলভারটা থামিয়ে দিয়ে সামনে শুট করার মতো করে ধরে। তখন একটা গার্ড এসে যেই লোকটিকে জোর করে ধরে এনেছিল তার মাথায় একটা রেড কালারের আপেল রেখে দিয়ে চলে যায়। আইরাতের বুঝতে আর বাকি রইল না যে আব্রাহাম কি করবে। তবে আব্রাহামের ঠিক নেই সে আপেলেই গুলি করবে নাকি সেই লোকটিকেই গুলি করবে সে জানে না। সামনে থাকা লোকটি ভয়ে চোখ মুখ সব খিচে বন্ধ করে দিয়ে আছে। আব্রাহাম, সো জান পাখি এটাকে এভাবে ধরে। আইরাত, আমি শুট করা শিখব না। আব্রাহাম, আরে না না, আমি তোমাকে নিজ হাতে একদম ধরে ধরে শিখাবো তো। আইরাত, আব্রাহাম প্লিজ লোকটাকে ছেড়ে দিন না প্লিজ। আব্রাহাম, দেখো জান পাখি এটাকে এভাবে ধরতে হয় বুঝলে। তারপর এটার একদম মাঝ বরাবর একটা কিছু আছে, এটাকে ট্রিগার বলে। মূলত এখানেই মানুষের জীবন মরণ লিখা থাকে। ট্রিগারে চাপ দিলেই কেল্লা ফতে। আইরাত, এইটুকু আমি জানি, কিন্তু প্লিজ লোকটিকে ছাড়ুন না। আব্রাহাম, আমরা এখন গুলি করব ওকে। আব্রাহাম যেন আইরাতের কোন কথাকেই পাত্তা দিচ্ছে না। সে আইরাতের হাতে রিভলভার রেখে তাকে পেছনের দিক থেকে ধরে আছে। আইরাতের দুই হাতে রিভলভার আর আইরাতের দুই হাত আব্রাহামের দুই হাতের ভাঁজে। আব্রাহাম, সো রেডি 1 2 এবং 3। এই কথা বলার সাথে সাথে আব্রাহাম ট্রিগারে চাপ দিল। আর বাতাসের গতিতে রিভলভার থেকে গুলি বের হয়ে যায়। মুহূর্তেই সেই লোকটির মাথার ওপরে থাকা আপেলটি গুলিবিদ্ধ হলো। আপেলটা আসলে ফুটেই গিয়েছে, একদম আলু ভর্তা হয়ে গিয়েছে। আইরাত চোখ খিচে বন্ধ করে ফেলেছিল। আস্তে আস্তে চোখ মেলে তাকায়, দেখে যে লোকটি পাথরের মতো করে দাঁড়িয়ে আছে, আর তার মাথার ওপরে আপেল নেই। আইরাত আব্রাহামের দিকে তাকায়, দেখে আব্রাহাম উল্টো তার দিকে তাকিয়ে আছে। আইরাত আব্রাহামকে হালকা ধাক্কা দিয়ে সরে আসে। আইরাত, আপনাকে আর কি বলি ধুর ছাই। আব্রাহাম, কি ভালো লাগেনি? ওকে ফাইন, তাহলে ওকেও শুট করছি ওয়েট। আব্রাহাম রিভলভারটা আবার সেই লোকটির দিকে তাক করে। যেই না আব্রাহাম গুলি করতে যাবে তখনই আইরাত এসে আব্রাহামের হাতটা উপরের দিকে তুলে ধরে, যার ফলে ওপরে শূন্যে ফায়ার হয়। তাতে আশেপাশে যতগুলো পাখি ছিল সব উড়ে চলে যায়। আর সেই লোকটি ভয়ে অজ্ঞান হয় মাটিতে লুটিয়ে পড়ে। আইরাত তার দিকে তাকায়। আব্রাহাম তার ঠোঁটগুলো দাঁত দিয়ে চেপে ধরে ভাবলেশীন ভাবে আইরাতের দিকে তাকায়। আইরাত, লোকটাকে যে কি পরিমাণ ভয় দেখিয়েছেন আপনি। আপনি কবে ঠিক হবেন? আব্রাহাম, ঠিক হওয়া যায় কিনা ভেবে দেখব। আইরাত, ইউ আর জাস্ট ইম্পসিবল। আব্রাহাম, থ্যাংক ইস বেবি গার্ল। আব্রাহাম গার্ডগুলোকে ইশারা দিতেই তারা লোকটিকে নিয়ে চলে যায়। তার কিছুক্ষণ পর আব্রাহাম আইরাতকে নিয়ে আবার কেবিনে এসে পড়ে। তবে এবার হুট করেই আব্রাহাম আইরাতকে একদম দেওয়ালের সাথে চেপে ধরে। আইরাত তো এমন কাণ্ডে অবাক।
আব্রাহাম কতক্ষণ আইরাতের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে থেকে বলে ওঠে, আব্রাহাম, অনেস্টি এখন আমার কি করতে ইচ্ছে করছে জানো? আইরাত, আব্রাহাম, একদম নিজের করে নেই তোমাকে, একদম, কোন দূরত্ব যেন না থাকে। কিন্তু না, আমি এখন এমনটা করব না, ভালোবাসি তোমায়, সবকিছু সেভাবেই করব, আর অবশ্যই তা বৈধ। আইরাত, হুমম। আব্রাহাম কিছু না বলেই আইরাতের কপালে চুমু এঁকে দেয়, তারপর আইরাতকে ছেড়ে দেয়। হঠাৎ করেই তখন আইরাতের ফোনে ফোন আসে। আইরাত দেখে তার চাচ্চুর ফোন। আইরাত রিসিভ করে। আইরাত, হ্যালো চাচ্চু। ইকবাল, মা কোথায় রে তুই? দেখ না জলদি বাড়ি আসা যায় কিনা। আইরাত, আচ্ছা আমি বুঝতে পারছি না যে হচ্ছে কি। আচ্ছা বাড়িতে কি কোন কাজ আছে? ইকবাল, আরে সেগুলো না হয় তুই পরেই জানবি, আগে এখন বাসায় আয়। আইরাত, আচ্ছা রাখো আমি আসছি। আইরাত ফোন কেটে দেয়। আব্রাহামের দিকে তাকিয়ে দেখে সে ল্যাপটপে চোখ মুখ সব একদম ডুবিয়ে দিয়ে বসে আছে। আইরাত জানে না যে তাকে এখন এখান থেকে আব্রাহাম যেতে দিবে নাকি না। আইরাত তবুও কাচুমাচু করতে করতে বলে ওঠে, আইরাত, আব্রাহাম, হুম আমি জানি কিছু বলবে তুমি, তো কি বলবে বলে ফেলো। আইরাত, আসলে চাচ্চু ফোন করেছিল আমাকে দ্রুত বাসায় যেতে বলল। আব্রাহাম, কেন? আইরাত, তা তো আমি নিজেও জানি না, চাচ্চু ক্লিয়ারলি বলল না কিছুই, গেলেই বুঝতে পারবো। আব্রাহাম ল্যাপটপ ছেড়ে আইরাতের দিকে তাকালো, এক হাত মুখের কাছে দিয়ে রেখেছে। আব্রাহাম, আচ্ছা তোমার এই চাচাজান সবসময় এমন হুতুমপেচার মতো মুখ করে থাকেন কেন বলো তো? আইরাত, কি? আব্রাহাম, হ্যাঁ সত্যিই তো। আইরাত, আব্রাহাম, আজকাল সত্য কথা বলতে নেই। আচ্ছা যাই হোক বাড়ি যাও। আইরাত, হ্যাঁ সত্যি। আব্রাহাম, এনি ডাউট? আইরাত, না মানে আপনি এত তাড়াতাড়ি রাজি হয়ে গেলেন আমার যাওয়ার জন্য? আব্রাহাম, হ্যাঁ হয়ে গেলাম, এবার বাড়ি যাও। আইরাত, আচ্ছা। আব্রাহাম, দাঁড়াও। আইরাত, আবার কি? আব্রাহাম, আমার ড্রাইভার দিয়ে আসবে, ওর সাথে যাও। আইরাত, থাক না আমি আব্রাহাম, ও মিস বকবক চুপ করো। আইরাত, আইরাত আব্রাহামের অফিস থেকে এসে পড়ে। আইরাত তার বাড়ির সামনে নেমে পড়তেই ড্রাইভার চলে যার সেখান থেকে। আর ওদিকে আব্রাহাম তার গার্ডগুলোকে আরো বেশি নজরদারি করতে বলে। মানে আব্রাহাম তো রাত দিন 24 ঘন্টাই আইরাতের ওপর নজর রাখে। এমনকি আব্রাহামের কিছু কিছু গার্ড সবসময় আইরাতের বাড়ির আশেপাশেই থাকে। সেগুলোকে আব্রাহাম এখন আরো একটু বেশি নজর রাখতে বলল। আর আইরাত বাড়ির ভেতরে যেতেই কলি এগিয়ে আসে। কলি, এসেছিস তুই? আইরাত, হ্যাঁ এলাম। কলি, চল। আইরাত, কিন্তু চাচি বলো তো হয়েছে কি, চাচ্চু ফোন দিয়ে এভাবে ডাকলো কেন? কলি, সেটা পরেই জানতে পারবি, আগে চল। আইরাত, কিন্তু। আইরাত আর কিছু বলতে পারল না, তার আগেই তার চাচি তাকে টেনে রুমে নিয়ে গেল। আইরাত তার রুমে যেতেই দেখে বেডের ওপর বেশ কিছু অর্নামেন্টস রাখা, আর একটা মেয়ে বসে আছে রুমে। আইরাত, চাচি। কলি, শোন নাকের ডগা তো মোটা হয়ে যাচ্ছে, নাকটা ফুটিয়ে নে এবার। আইরাত, কি নাও চাচি, না না, আমি মরেই যাব। কলি, আরে মেয়ে, ওই ও পার্লার থেকে এসেছে, বেশি ব্যথা লাগবে না, টুস করে ফুটিয়ে দিবে। আইরাত, কিন্তু নাক কেন? মানে এই নাক ফুটানোর জন্য চাচ্চু আমাকে অফিস থেকে ডেকে এনেছে। হায় রে। কলি, তুই আগে এখানে বস। কলি আইরাতকে বসিয়ে দেয়, আর সেই মেয়েটি আইরাতের নাক ফুটিয়ে দেয়। একদম ব্যথা পাওয়া যায়নি। কখন যে নাক ফুটানো শেষ হয়ে গেছে আইরাত তা টের অবধি পায়নি। সাদা স্টোনের চিকচিক করা একটা নাকফুল আইরাতের নাকে, প্ল্যাটিনামের এটা। আইরাত উঠে আয়নার সামনে গিয়ে দেখে তাকে কেমন জানি অন্য রকম লাগছে। মেয়ে, আপু আপনাকে অনেক সুন্দর লাগছে নাকফুলে, সত্যি দারুণ মানিয়েছে আপনাকে। আইরাত, থ্যাঙ্কস। মেয়েটি তার কিছুক্ষণ পর চলে যায়। কলি এসে আইরাতকে দেখে একবার কিন্তু কিছু বলে না। কলি, এই নে এটা জলদি পরে ফেল। কলি আইরাতের দিকে একটা লাল কালারের শাড়ি এগিয়ে দেয়। শাড়িটা কিছুটা নেটের কাপড়ের মতো,
তাতে ছোপ ছোপ ফুল পাতা এসবের কাজ করা। আইরাত: শাড়ি? কলি: হ্যাঁ, আর এই নে সাথে সিম্পলের মধ্যে কিছু অর্নামেন্টস। কলি আইরাতের দিকে সাদা কালারের একটা স্টোনের নিকোল্লাস আর ঝুমকো দেয়, সাথে কিছু চুড়ি। আইরাত: এগুলো কেন? কলি: যা বলছি তাই কর। আইরাত কিছু বলতে যাবে তার আগেই কলি রুম থেকে চলে যায়। এখন কি আর করার, আইরাত পরে নেয় সেগুলো। শাড়িটা আজ পরা ভালোই হয়েছে। চুড়ি, ঝুমকো, কপালে একটা ছোট্ট লাল টিপ, এগুলো পরেই রেডি হয়ে যায়। নিজের চুলগুলো ঠিকঠাক করে নেয়। তখনই আবার আইরাতের রুমে কলি আসে। এসেই আইরাতকে একবার আপাদমস্তক সব দেখে নেয়। আইরাত ভেবেছে তাকে হয়তো দেখতে ভালো লাগছে না, তাই শাড়ি ঠিক করতে লাগে। কলি আইরাতের দিকে এগিয়ে যায়। কলি: অনেক সুন্দর লাগছে তোকে। আইরাত: সত্যি? কলি: আরে হ্যাঁ, আসলেই অনেক সুন্দর লাগছে। আইরাত: হি 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 থাঙ্কু। কলি আর আইরাতের কথা বলার মাঝেই ইকবাল আসেন। আইরাতকে তো সে চিনতেই পারেনি। ইকবাল: মাশাল্লাহ মাশাল্লাহ। আইরাত: ইকবাল: আচ্ছা চল নিচে যাই। সবাই এসে পড়েছে। সবাই এসে পড়েছে, এটা শুনেই তো আইরাতের কপাল কুঁচকে এলো। মানে কি? তবুও আইরাত সবটা বুঝার চেষ্টা করছে। কলি তাকে নিয়ে হলরুমে চলে যায়। হলরুমে যেতেই আইরাত দেখে রায়হান বসে আছে। আইরাত তো রায়হানকে এখানে দেখে অবাক। আর রায়হান যেন এখানেই পড়ে যাবে আইরাতকে দেখে, এমন অবস্থা। চোখের পলক অবধি ফেলছে না। আইরাত সিঁড়ি বেয়ে নিচে নামছে আর সবকিছু অবাক হয়ে দেখছে। কলি আইরাতকে নিয়ে সবার মাঝে বসিয়ে দেয়। আইরাত কিছু বলতে যাবে কিন্তু বড়দের কথার মাঝে সে কিছুই বলতে পারছে না। আইরাত অবাক হয়ে রায়হানের দিকে তাকায়। দেখে রায়হান যেন তার দিক থেকে অন্য দিকে তাকাচ্ছে না পর্যন্ত। আইরাতের রাগ লাগছে এখন বেশ। আইরাত তার চাচ্চুর দিকে তাকায়, দেখে তার চাচ্চু বেশ খুশি। আইরাতের মাথায় এটা আসছে না যে তার চাচ্চু কি করে রাজি হলো। কিছুক্ষণ পর একটা বয়স্ক লোক আসে। আইরাতের এবার অজ্ঞান হবার উপক্রম, কেননা সে লোকটি কাজী আর তার পোশাক দেখেই বোঝা যাচ্ছে। সবাই হাসি হাসি মুখে পাশে বসে পড়ে। কাজী এসে রায়হান আর আইরাতের মাঝে বসে পড়ে। কাজী যেই না আইরাতকে কবুল বলতে বলে তখনই আইরাত সবকিছু ছুঁড়ে ঠাস করে বসা থেকে উঠে পড়ে। চোখের কোণে কেন যেন পানি জমে গিয়েছে তার। জোরে জোরে দম ছাড়ছে। সবাই অবাক হয়ে আইরাতের দিকে তাকিয়ে আছে। কলি গিয়ে আইরাতের হাত ধরে ফেলে। কলি: কি করছিস এইসব? সব ওলট পালট করছিস কেন? চুপচাপ বস। আইরাত: কি হচ্ছে কি এইসব? অনেক চিল্লিয়ে। এবার ইকবাল সাহেব উঠে পড়েন। আইরাত: চাচি কি হচ্ছে এগুলো? কলি: কি হচ্ছে বুঝিস না, তোর বিয়ে হচ্ছে। আইরাত: রায়হানের সাথে আমার বিয়ে? এটা অসম্ভব। পাগল তোমরা সবাই। এগুলো কি করছো কি? মাথা ঠিক আছে তোমাদের? ইকবাল: মা শান্ত হো, কি হয়েছে বল। আইরাত: এখনো বোঝার বাকি আছে তোমার চাচ্চু। তুমি কি করে করতে পারলে এটা আমার সাথে? ইকবাল: কিন্তু। আইরাত: একটাবার আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? আমার বিয়ে আর আমি জানি না? ওয়াহহ, বিয়েতে রাজি আমি কি রাজি না তা জানলে না? ইকবাল: কি বলছিস এগুলো? আমি তোর চাচিকে বলেছিলাম তোর কথা, তোর চাচি আমাকে বলল যে তোর এই বিয়েতে কোন রকম কোন আপত্তি নেই, তুই এই বিয়েতে রাজি। আইরাত: হ্যাঁ, আর তুমি চাচির কথা ধরে নিলে তাই না? ইকবাল সাহেব রাগী চোখে কলির দিকে তাকায়। কলি আর কি বলবে, মাথা নিচু করে ফেলে। আইরাত: রায়হান আপনি আপনি কি বুঝেন না? বাংলা কথা বুঝেন না আপনি? আমি কবে বলেছি আপনাকে যে আমি আপনাকে বিয়ে করতে চাই? আরে আপনি কবে বিয়ের কথা নিয়ে আমার বাড়ি এসেছেন আমি তো তাই জানি না। আমাকে কি পুতুল মনে হয় যে যেভাবে নাচাবে সবাই সেভাবেই নাচবো আমি? রায়হান: আইরাত আইরাত: এই বিয়ে করব না, আমি করব না। শুনেছেন, আপনি করব না, আমি বিয়ে মরে গেলেও না। আমি বিয়ে করব না চিল্লিয়ে। কাজী: নাইউজুবিল্লাহ নাইউজুবিল্লাহ। এই কথা বলেই কাজী উঠে সেখান থেকে চলে যায়। আইরাত তো রাগে ফেটে যাচ্ছে। আইরাতের সামনে একটা ফলের ঝুড়ি ছিল, তা আইরাত তুলে আছাড় মারে। আইরাতের রাগের ফলে কান্না পাচ্ছে এখন। রায়হান:
আইরাত প্লিজ শান্ত হও প্লিজ। তুমি কেন বিয়ে করবে না আমায়? আমি তো আইরাত, কারণ আমি আব্রাহামকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আমি আব্রাহাম ছাড়া অন্য কাউকে ভাবতেও পারি না নিজের সাথে। আপনি আব্রাহামের সৎ ভাই। আব্রাহাম আপনাকে আর আপনিও আব্রাহামকে যে কি পরিমাণ ঘৃণার চোখে দেখেন তা আমি জানি। আপনি ভাবতেও পারেন না যে আব্রাহাম যদি জানে আপনি আমাকে বিয়ে করার জন্য এখানে এসেছেন তাহলে আপনাকে কি করবে। তা আল্লাহ জানেন। আপনি ভাবলেন কি করে যে আমি আপনার মতো একটা ক্যারেক্টার ঢিলার সাথে বিয়ে করব? চাচ্ছু তুমি, অন্তত তুমি খোঁজ নিতে যে যার সাথে আমার বিয়ে হচ্ছে সে কেমন প্রকৃতির। ইকবাল: মারে আমি তো জানি তুই রাজি। কলি সব বলেছে তোকে? আইরাত: হ্যাঁ, আর আমি সবেমাত্র জানতে পারলাম। রায়হান, আমি আপনাকে বিয়ে করব না, জীবনেও না, বুঝেছেন আপনি? আমি ঘৃণা করি আপনাকে। আমি বিয়ে করলে আব্রাহামকেই করব, নয়তো মরে যাব। আমি আব্রাহামকে ভালোবাসি আর কাউকে না। এই বলেই আইরাত সেখানে থেকে রাগে সব ওলট পালট করে দিয়ে এসে পড়ে। ইকবাল সাহেব নিজেও চলে যান মাথা নিচু করে। রায়হান কলির দিকে একটা রাগী লুক দিয়ে রাগে সেখান থেকে এসে পড়ে। আর কলি যেন রাগে ফুঁসছে। আইরাত তার রুমে গিয়ে ঠাসঠস করে দরজা লাগিয়ে দেয়। তারপর দুই হাত দিয়ে মুখ চেপে ধরে কান্না করে দেয়। অন্যদিকে আকাশে কিছুটা কালো কালো মেঘ জমেছে। পরিস্থিতিটা কেমন যেন ভারী ভারী। আব্রাহাম বাইরের দিকে তাকিয়ে ছিল কাচের গ্লাস দিয়ে আর কফি খাচ্ছিল। তখনই তার ফোনে ফোন আসে। দেখে অয়নের ফোন, আব্রাহাম রিসিভ করে। রিসিভ করতেই অয়ন তড়িঘড়ি করে বলে ওঠে, অয়ন। আব্রাহাম: আব্রাহাম, আরে হয়েছে কি? অয়ন: ভাই, আমার কিছু ভালো ঠেকেছে না। আব্রাহাম: কেন, কি হয়েছে? অয়ন: আমি এই মাত্র রায়হানের গাড়ি আইরাতদের বাড়ির সামনে দেখেছি। এমনকি রায়হানের বেশ কিছু লোকজনকেও দেখেছি। আব্রাহাম: কি? অয়ন: হ্যাঁ। আব্রাহাম তার হাত থেকে কফির মগটা জোরে ঢিল মারে। তা ভেঙ টুকরো টুকরো হয়ে যায়। আব্রাহাম: কি বলছিস এইসব? মাথা ঠিক আছে তোর? অয়ন: আব্রাহাম ভাই, বিশ্বাস কর, আমি সত্যি রায়হানকে দেখেছি। আব্রাহাম ফোন রেখে দেয়। রাগে মাথা ফেটে যাচ্ছে তার। তার কিছুক্ষণ পরেই আব্রাহামের ফোনে আবার ফোন আসে। এবার আব্রাহামের একজন গার্ড ফোন করেছে। আব্রাহাম: হ্যালো গার্ড। স্যার, আইরাত ম্যামের বিয়ে। আব্রাহাম: কি আইরাতের বিয়ে মানে? কি বলছিস এইসব? গার্ড: জি স্যার, আমরা আইরাত ম্যামের বাড়ির পাশে রায়হানের ড্রাইভারকে দেখতে পেয়েছি। শালাকে ধরে আচ্ছা মতো কিছু দিয়েছিলাম আর সে গোড়গোড় করে সব বলে দিয়েছে। আব্রাহাম: বিয়ে মানে কোথা থেকে কি হচ্ছে সব? বিয়ে কিভাবে কি? গার্ড: জি স্যার, ম্যামের বিয়ে। আর বিয়েটা অনেক গোপনে হচ্ছে। হয়তো ম্যামের প্রতিবেশীরাও জানে না। অনেক লুকিয়ে চড়িয়ে হচ্ছে বিয়েটা। আব্রাহাম: কিন্তু এটা কি করে সম্ভব? গার্ড: স্যার, আমরা এই মাত্রই রায়হানের ড্রাইভারকে ধরেছি। মনে হয় বিয়ে হয়ে গেছে অনেক আগেই। এখন তো সময়ও শেষ। ড্রাইভার বলল রায়হান আইরাত ম্যামের বাসায় গিয়েছে অনেক আগেই। তাই মনে হয় ম্যামের বিয়ে হয়েও গিয়েছে। আব্রাহাম রাগে তার ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলে। রাগে দুই হাত দিয়ে মাথা চেপে ধরে। চোখ বন্ধ করে দিয়ে আছে। হাত পা কাঁপছে রাগে তার। চোখগুলো দিয়ে যেন আগুনের ফুলকা বের হবে এমন। আব্রাহাম আর থাকতে না পেরে পাশ থেকে ফুলের ব্যাসটা তুলে সামনে বিশাল বড় একটা কাচের দেওয়ালে দেয় ঢিল। সাথে সাথেই কাচের দেওয়ালটা ভেঙে চুরমার হয়ে যায়। ঝোড়োঝড়ো করে সব কাচগুলো ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আব্রাহাম আব্রাহাম নিজের গলা ছেড়ে দিয়ে আইরাতের নামে চিৎকার দিয়ে ওঠে। আব্রাহামকে দেখতে প্রচণ্ড রকমের হিংস্র লাগছে। তবে পরমুহূর্তেই আব্রাহাম একটা খোলা উন্মাদের মতো করে হাসতে লাগে। আব্রাহাম: হা হা হা, হা 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 হা। বিয়ে তাই না? বিয়ে? বিয়ে করবি তুই? আমাকে রেখে তুই রায়হানকে বিয়ে করবি? রায়হান তোর যে আমি ঠিক কয়টা টুকরো করব আমি নিজেও জানি না। সব কটাকে খুন করে ফেলবো আমি। আইরাতের চাচা চাচিকেও। ভেবেছিলাম তোকে ভালোবেসে নিজের করে নিব। বিয়ে করে নিজের সাথে একদম আজীবনের জন্য বেঁধে নিব। কিন্তু না, তুই আর তা হতে দিলি না। আইরাত, আমি তোকে মেরে ফেলবো। এই নেহ নেহ, মেরে আমি তোকে এখনই দিব না।
তুই রায়হানকে বিয়ে করেছিস তাই না? আমার থেকে লুকিয়ে তুই রায়হানকে বিয়ে করেছিস। তবে শোনে রাখো, বিয়ে একটা কেন, তোর বিয়ে যদি 1000টাও হয় তবুও তুই আমার। আজ তোর বিয়ে হয়েছে মানে আজ তোর বাসর রাত তাই না? রায়হান তোকে দেখেছে, তোকে ছুঁয়েছে তাই না? আজ ছুঁয়েছে, কাল ছুবে, পরশুও। আমি তোকে ভালোবেসেছিলাম তোর শরীর কেনা। তোকে ধরা ছোঁয়ার অধিকার শুধু আমার ছিল, শুধু আমার। কিন্তু না, তা তুই হতে দিসনি। বউ তো তুই রায়হানের হয়েছিস, কিন্তু তুই আমারই থাকবি। তুই যদি রায়হানের বাচ্চার মাও হয়ে যাস তবুও তুই আমার থাকবি। এখন থেকে তোর শরীরকে ভালোবাসবো, তোকে না। তোকে তোর নিজেকে প্রতিদিন এই আমার কাছেই সঁপে দিতে হবে। তোর বিয়ে হয়ে গেলেও তুই আমার ছিলি, আছিস আর থাকবি। তুই আমার আইরাত, তুই শুধু আমার। আব্রাহাম রাগে তার অফিস ত্যাগ করে। তারপর সোজা চলে যায় বারে। বাইরে মেঘ অনেক জমেছে আগে থেকে বেশি। আব্রাহাম বারে বসে আছে। সামনে পুরো এক জার অ্যালকোহল। একটার পর একটা খেয়েই যাচ্ছে তো যাচ্ছে। কারণ এরপর সে যে কাজটা করতে যাচ্ছে তা করার জন্য তাকে এগুলোর দরকার। নিজের হিতাহিত জ্ঞান সে স্বেচ্ছায় হারাতে চায়। নিজের পুরো সেন্সে থাকলে হয়তো সে কাজটা করতেই পারবে না, হবে না তার দ্বারা। তাই নিজেকে মাতাল করে তোলার জন্য উঠে পড়ে লেগেছে সে। তবে আজ এই মদ অবধি তার সাথে বেইমানি করছে। নেশাই হচ্ছে না তার। কিভাবে হবে? তার মাঝে তো আইরাতের নেশাই রয়েছে, শুধুই আইরাতের নেশা। আব্রাহাম চোখ বন্ধ করে মাথা আঙুল চাপ দিয়ে বসেছিল। তখনই নিজের কাঁধে কারো স্পর্শ টের পায়। আব্রাহাম মাথা ঘুরিয়ে দেখে প্রীতি। ওই মেয়েটা যার সাথে আব্রাহামের প্রথম দিন দেখা হয়েছিল। মেয়েটা আব্রাহামকে সত্যি পছন্দ করে, কিন্তু আব্রাহাম পাত্তাই দেয় না। প্রীতি এসে আব্রাহামের পাশে বসে, তারও হাতে একটা মদের গ্লাস। প্রীতি: হেই আব্রাহাম ডার্লিং, কি করছো এখানে বসে বসে একা? দেখো কত সুন্দর সুন্দর হট মেয়ে বসে আছে। এদিকে একবার তাকিয়ে দেখো। এভাবে বসে থাকলে হয়? আব্রাহামের মাথা এমনই গরম, তার ওপর এই প্রীতির কথা শুনে আগুনে যেন ঘি পড়ে গেল। আব্রাহাম প্রীতির বাহু জোরে শক্ত করে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আব্রাহাম, মাই লাভ ইজ মোর হটার দেন ইউ ব্লাডি বিচ। আব্রাহামের চোখ আর মুখ দেখে প্রীতি ভয় পেয়ে গেল। আব্রাহাম প্রীতির বাহু ধরে একটা ধাক্কা দেয়। এতে প্রীতি কিছুটা দূরে সরে আসে। আব্রাহাম তার হাতে একটা হুইস্কির বোতল নিয়ে খেতে খেতে বাইরে বের হয়ে পড়ে। গাড়ির ড্রাইভার ছিল, তার কাছ থেকে চাবি নিয়ে নেয়। ড্রাইভার: স্যার, স্যার আপনি তো ড্রাঙ্ক, গাড়ি চালাতে পারবেন না, আমি নিয়ে যাই। আব্রাহাম: জীবনের মায়া কি আছে নাকি নেই? ডু ইউ ওয়ান্ট টু ডাই? ড্রাইভার আর কিছু বলে না, মাথা নিচে নামিয়ে ফেলে। আব্রাহাম গাড়িতে ওঠে, ড্রাইভ করতে করতে চলে যায়। এক হাতে হুইস্কির বোতলে চুমুক দিচ্ছে, আরেক হাতে গাড়ি ড্রাইভ করছে। আইরাত কিছুটা কান্না করেছে, তবে এখন চুপ। আইরাত বসেছিল তখন দরজায় কড়া নাড়ে। দরজা খুলে দাঁড়ায় সে। দেখে ইকবাল। ইকবাল: মারে আমায় মাফ করে দিস, আমি বুঝতে পারিনি এমন কিছু একটা হবে। আর তুই আগে কেন বলিসনি যে তুই আব্রাহামকে ভালোবাসিস? আইরাত: আমি ওকেই বলিনি যে আমি ওকে ভালোবাসি। ইকবাল: তুই যাকে ভালোবাসিস তার সাথে বিয়ে হবে। আমি আসলে জানতাম না যে তুই বিয়েতে রাজি না। আইরাত: বাদ দাও সব। আইরাত হেসে দেয়। এবার যেন তার মুডটা একটু ঠিক হয়। তখনই কলি নিচ থেকে ছুটে আসে। কলি: ওগো শুনছো? কেঁদে কেঁদে। ইকবাল: আরে হয়েছে কি? আইরাত: চাচি সব ঠিক আছে তো? কলি: না রে, আমার মা অনেক অসুস্থ, হসপিটালে নেওয়া হয়েছে। রনিতের বাবা জলদি করো, আমাদের এখনই যেতে হবে। ইকবাল: কিন্তু আইরাত। আইরাত: না না, আমি থাকতে পারবো, যাও তোমরা, চিন্তা করো না, সাবধানে যেও। ইকবাল: আচ্ছা। বাইরের অবস্থাও বেশি ভালো না, অনেক মেঘ করেছে, হয়তো অনেক জোরে বৃষ্টি নামবে। কিন্তু কি আর করার, তবুও আইরাতের চাচা আর চাচি চলে গেল। বাড়িতে আইরাত একা। আইরাত তার রুমে ছিল। আইরাত: আহা শীত শীত লাগছে, হুট করেই এত মেঘ করলো কেন? বাতাস ঠান্ডা। এই রে যাহহ, কারেন্ট চলে গেল। আমার ফোনটা কোথায়? আরে রে, ফোনের ব্যাটারি শেষ। এর মরার ফোনের ব্যাটারি কেউ কি এখনোই শেষ হতে হলো ছাতা।
আইপিএসটাও তো নষ্ট। চার্জার লাইট কোথায়? ওহ, রুমের জানালাটা খোলা, বৃষ্টির পানিতে সব ভিজে যাবে। কি মেঘ করেছে রে বাবা, সন্ধ্যা বেলাতেই রাত নেমে এসেছে। আইরাত রুমের জানালা লাগাচ্ছিল, তখনই ঠাস করে একটা বিদ্যুৎ চমক দেয়। আইরাত কিছুটা চমকে ওঠে। আইরাত, কি মার্কা মারা বৃষ্টি রে ভাই, ভিজিয়ে দিল। আইরাত আধো আধো ভিজে গেছে, সে তার শাড়িটা ঝাড়ছে আর এগুলো বকবক করছে। তখনই দরজাতে জোরে জোরে নক পড়ে। আইরাত গিয়ে দরজা খুলে দেয়। একদম ঘুটঘুটে অন্ধকার, তাই ভালোভাবে কিছুই দেখা যাচ্ছে না। তবুও মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোতে হালকা অবয়ব দেখা যাচ্ছে। আইরাত তাতে বুঝল যে সে আব্রাহাম। আইরাত আব্রাহামকে দেখে খুশি হয়ে গেল। তবে আব্রাহামের মুখটা দেখতেই আইরাতের বুকটা ধক করে ওঠে ভয়ে। আব্রাহাম আইরাতকে দেখছে আর হুইস্কির বোতলে চুমুক দিচ্ছে। ভিজে লেপ্টে থাকা শাড়ি, খোলা লম্বা চুল, স্নিগ্ধ মুখমণ্ডল, হাতে চুড়ি, কানে ঝুমকো, আইরাতকে পুরো একটা নতুন বউ লাগছে দেখতে। আব্রাহাম তো বারবার এইরাতের এই রূপে ঘায়েল। আইরাত কিছু বলতে যাবে তার আগেই আব্রাহাম আইরাতের গলা শক্তভাবে চেপে ধরে। চাপ দিয়ে ধরেই একদম দেওয়ালের সাথে মিশিয়ে নেয় তাকে। আব্রাহাম, কি ভেবেছিলি আমাকে লুকিয়ে বিয়ে করবি আর আমি জানবো না? তুই আমার আইরাত। তুই বিয়ে হবার আগেও আমার আর পরেও আমার। তোর ওপর অধিকার শুধু আমার। তুই কিভাবে করতে পারলি এটা? আইরাত কিছু বলতে পারছে না। আব্রাহাম অনেক শক্ত করে তার গলা চাপ দিয়ে রেখেছে। মাঝে মাঝে কিছুটা ছেড়ে দিলেও পরে আবার চেপে ধরছে। আব্রাহাম, আজ তুই আমার সবচেয়ে বাজে আর ভয়ানক রূপ দেখবি। এই বলেই আব্রাহাম হুইস্কির বোতলটা নিচে আছাড় মেরে ভেঙে ফেলে। আর আইরাতকে বিছানার ওপর ছুঁড়ে ফেলে দেয়। আইরাত কোন রকমে পেছাতে পেছাতে বলে ওঠে, আইরাত, আব্রাহাম প্লিজ আমার কথাটা একবার শুনুন। আব্রাহাম এগিয়ে গিয়ে খপ করে আইরাতের চুলের মুঠি ধরে ফেলে। আইরাতের মুখটা নিজের মুখে কাছে এনে বলে, আব্রাহাম, তুই কিছু বলা বা শোনার বাকি রাখিসনি। সবাইকে মেরে ফেলবো আমি, সবাইকে। তোকেও, তোর রায়হানকেও আর তোর চাচা চাচিকেও। আব্রাহাম আইরাতকে ধাক্কা মেরে ফেলে দেয়। শাড়ির আঁচলটা টেনে আইরাতের ওপর থেকে সরিয়ে দেয়। আইরাত আটকাতে চেয়ে পারছে না। আব্রাহাম আইরাতের দুই হাত নিজের এক হাত দিয়ে চেপে ধরে। আইরাত কিছু বলতে যাবে তার আগে সে আইরাতের ঠোঁটে নিজের ঠোঁটগুলো মিশিয়ে দেয়। আইরাতের ব্লাউজের হাতা দুই পাশে ছিঁড়ে ফেলে, বুকের সাইডেও ছিঁড়ে ফেলে। আইরাতের এখন মনে হচ্ছে এর থেকে ভালো সে মরে যেত। সে অনেক চিল্লায় কিন্তু লাভ হয় না। আব্রাহাম নিজের সব রাগ আইরাতের ওপর ঝাড়ে। তার কাজে হিংস্রতা স্পষ্ট। আইরাত এগুলো আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে। তবে আব্রাহাম তার কাছ থেকে পিছপা হয় না। অবশেষে আইরাতের কাছ থেকে আব্রাহাম উঠে পড়ে নিজের রিভলভারটা বের করে আইরাতের দিকে কিছুক্ষণ তাক করে থাকে, কিন্তু এটা তার পক্ষে সম্ভব না। রিভলভার ছুঁড়ে ফেলে দেয়। আইরাতকে খুন করা সম্ভব না, কখনোই না। অজ্ঞানরত আইরাতের দিকে আব্রাহাম কিছুক্ষণ তাকিয়ে থেকে এসে পড়ে। একটা ঝড় এসে এক নিমিষেই সব লণ্ডভণ্ড হয়ে গেল। বিশ্বাস কথাটা কিন্তু অতি ক্ষুদ্র, তবে এর বিশালতা বিশাল, যা মুখে বা শব্দে ব্যক্ত করা ভারী মুশকিল। এই বিশ্বাসটা আব্রাহাম আইরাতের ওপর রাখেনি। আব্রাহাম এমনটা করবে তা আইরাতের কল্পনা থেকে 100 হাত দূর ছিল। আব্রাহাম এমনটা করেছে, যেই আব্রাহাম কিনা আইরাতের চোখে এক ফোঁটা পানি দেখলে দুনিয়া এই দিক থেকে ওই দিক করে ফেলত। আইরাতকে হাসানোর জন্য নিজেই উদ্ভট উদ্ভট আচরণ করে বসত। সে আব্রাহাম কিনা আজ আইরাতের সাথে। আব্রাহামের চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর আইরাতের জ্ঞান ফিরে। নিজেকে নিজের কাছেই খুব ভারী ভারী লাগছে। মাথাটা চিন্তার বোঝা হয়ে আছে। নিজের মাঝে এক ফোঁটা শক্তিও বাকি নেই উঠে বসার। আইরাতের চোখের পানিতে বালিশ সম্পূর্ণ ভিজে একদম চুবুচুবু হয়ে গেছে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে বিকট শব্দে বিদ্যুৎ চমক দিচ্ছে। আইরাত চাদরটা নিজের বুক অবধি টেনে নেয়। হাত আর গলার পাশে খুব জ্বালাপোড়া করছে। আইরাত তার হাতে তাকিয়ে দেখে লাল লাল অনেক আঁচড় কাটা রয়েছে। আইরাত রু করে কেঁদে ওঠে, আব্রাহাম, আমি মরে যাব কিন্তু আমার থেকে তোমাকে আলাদা হতে দিব না। আইরাত, তুমি না আমার। হেই বেবি গার্ল, দি কুইন অফ মাই হার্ট।
আমি খুন করে ফেলবো যেই হারামি তোমার দিকে চোখ তুলে তাকাবে। প্রথমে তোমাকে মারবো আর তারপর নিজে মরবো। আমি ভালোবাসি তোমায়, প্লিজ আমায় ছেড়ে যেও না, জান পাখি আমার। আব্রাহামের বলার প্রতিটা কথা আইরাতের কানে বাজছে। আব্রাহামের সেই হাসি, সেই চেহারা চোখে ভেসে বেড়াচ্ছে। আর তার আজকের সেই ভয়ঙ্কর চেহারাটা আবার মনে পড়তেই আইরাত আরেক দফা কেঁপে ওঠে ভয়। আইরাত, আমাম, আমি তোহ এমন চা চাইনি। আমি ভেবেছিলাম সব বলে দিব আপনাকে। কি কিন্তু আপনি তো আমাকে বলার সুযোগটাই দিলেন না। আমি তো। আইরাত হিচকি পেরে কাঁদছে। মুখ দিয়ে আর কিছু বের হচ্ছে না। আইরাত কোন রকমে উঠে সোজা ওয়াশরুমে চলে যায়। এবার আইরাতের রাগ হচ্ছে অনেক বেশি, অনেক। আইরাত ধপ করে শাওয়ারের নিচে বসে পড়ে দুই হাত দিয়ে মাথা চেপে ধরে কেঁদে ওঠে। আইরাত, আমি আপনাকে ঘৃণা করি আব্রাহাম, আমি আপনাকে ঘৃণা করি। চিল্লিয়ে। বাইরে বৃষ্টির এতটাই বেগ যে মনে হচ্ছে চারিদিকে কুয়াশা তৈরি হয়েছে। সামনে ঠিকঠাক ভাবে কিছুই দেখা যাচ্ছে না। আর এদিকে আব্রাহাম প্রচুর ড্রাঙ্ক, কিন্তু নিজের সেন্স হারায়নি। কোন দিশা খুঁজে পাচ্ছে না আব্রাহাম যে আসলে কোথায় গাড়ি নিয়ে থামাবে। হঠাৎ আব্রাহাম একটা খোলা জায়গায় এসে গাড়ির ব্রেক কষে। আব্রাহাম গাড়ি থামিয়ে দিয়ে নিজের সব শক্তি দিয়ে স্টিয়ারিং এ বাড়ি দেয়। তার পক্ষে আর সম্ভব না। আব্রাহাম বাইরে বের হয়ে পড়ে এই বৃষ্টিতে ভিজতে থাকে। হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে আব্রাহাম এবার কেঁদে দেয়। কথায় বলে ছেলেদের কাঁদতে নেই, কিন্তু মানুষ তো মাটিতে গড়া কোন পুতুল তো না। আব্রাহাম, আমি এই কাজটা করতে চাইনি। আমি এমন কিচ্ছু করতে চাইনি। কিচ্ছু না আইরাত, আমি সত্যি এমন কিছুই করতে চাইনি। আমি জানি একটা মেয়ের কাছে নিজের মান সম্মান কি পরিমাণ ইম্পর্ট্যান্ট, কিন্তু আমি পারবো না। আমি আমার নিজের চোখের সামনে তোমাকে ওই রায়হানের হতে দেখতে পারবো না। তুমি ওই রায়হানের সাথে খুশি থাকবে তা আমি দেখতে পারবো না। যা আমার তা আমার। একে তুমি আমার জেদ বলো আর যাই কিছু, তুমি এখনো আমার। তুমি আমার ছিল, আছো। আর যদি না হও তাহলে সব বরবাদ করে দিব, আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিব। জানি এখন আমি তিক্ততায় ভরে যাব তোমার চোখে, কিন্তু এই আমিই থাকবো তোমার জীবনে, আর কেউ না। আব্রাহাম মাটিতে বসেই বৃষ্টিতে ভিজতে লাগলো। ঘন্টা খানিক ওভাবেই বসে থেকে আব্রাহাম চলে আসে। গাড়ি নিয়ে সোজা নিজের বাসায় আসে। মাথা থেকে শুরু করে একদম পা পর্যন্ত সব ভেজা। আব্রাহাম এসে নিজের রুমে চলে যায়। পুরো পাগল হয়ে আছে সে। নিজের সামনে আইরাতের ওই শাড়ি পরা লোকটা ছাড়া আর কিছুই আসছে না। আব্রাহাম তার রুমে যেতেই সবার আগে চোখে পড়ে আইরাতের হাসি হাসি বড় সেই ছবিটা। আব্রাহামের চোখে পানিগুলো মুক্তোর ন্যায় কেমন চিকচিক করছে। সে আলতো হাতে আইরাতের ছবিটা ছুঁয়ে দেয়। ঘুমের মেডিসিন হাতে নিয়ে নেয়। হাতে যে কয়টা ট্যাবলেট এঁটেছিল সেই সবগুলো মুখে পুরে নেয়। আইরাতের সেই ছবির নিচেই আব্রাহাম নিজের গা এলিয়ে দেয়। সেভাবেই শুয়ে থাকতে থাকতে আব্রাহামের চোখ লেগে যায়। মনে হচ্ছে সে মরে যাচ্ছে। আর এছাড়াও বেঁচে থেকে কি লাভ এখন। আইরাত এসে তার রুমের জানালার কাছে বসে পড়ে। জানালা দিয়ে খোলা বাতাস এসে আইরাতের চুলগুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে। নাক মুখ সব ফুলে রয়েছে। আইরাত শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল। হঠাৎ টুপ করেই তার চোখ দিয়ে কয়েক বিন্দু পানি গড়িয়ে পড়ে। এই পানি বিন্দুগুলো মুছে ফেলার বিন্দুমাত্র আগ্রহ তার নেই। ভালোই তো ছিল সবকিছু, তাই না? তাহলে দমকা এক ঝড় এসে কেমন এমন এলোমেলো হলো? কেন ভালোবাসায় সাজানো জীবনটা এভাবে কালো অন্ধকারের মন্দবাসা হয়ে গেল? আব্রাহাম কেন করলো এমন? একটা বার শুনে নিত আইরাতের কথা, জাস্ট একটা বার। আব্রাহামের করা পাগলামো গুলো যে কখন আইরাতের মনের কোণে জায়গা করে নিয়েছিল তা আইরাত জানে না। ভয়গুলো সব ভালোবাসার বীজে রূপ নিচ্ছিল, তবে কেন সেগুলো পরিপক্ক হবার আগেই নষ্ট হয়ে গেল? আব্রাহামের ওপর অভিমান যেন পাহাড় সমান জন্ম নিল আইরাতের মনে। পরের দিন সকালে আব্রাহামের দাদি এসে এই যে আব্রাহামের রুমের দরজা ধাক্কায়, কিন্তু খোলার কোন নাম গন্ধ নেই। এবার যেন কিছুটা চিন্তা হতে লগে ইলার। ইলা আর না পেরে অয়নকে ফোন দেয়। অয়ন এলে ইলা অয়নকে সব বলে। অয়ন বুঝে যে কি হয়েছে, সে আব্রাহামের রুমে গিয়ে ধাক্কা দিয়ে দরজা খুলে
দেখে আব্রাহাম আইরাতের ছবির নিচে পড়ে রয়েছে। অয়ন দ্রুত গিয়ে আব্রাহামের মাথা তুলে নিজের কোলে নেয়। অয়ন, আব্রাহাম, আব্রাহাম, এই আব্রাহাম। আব্রাহাম নিভু নিভু ভাবে নিজের চোখ মেলে তাকায়। আব্রাহাম, চিন্তা করিস না, মরিনি আমি। তাচ্ছিল্যের হাসি হেসে। অয়ন, কি যাতা বলছিস, আর তোর এই অবস্থা কেন? গায়ে ভেজা কাপড় চেঞ্জ করিসনি কেন? আব্রাহাম, অয়ন, আমি খুন করেছি। অয়ন, কি? আব্রাহাম, আমি খুন করেছি একটা মেয়ের। জ্যান্ত লাশ বানিয়ে দিয়েছি আমি। অয়ন, কি বলছিস তুই? আব্রাহাম, আইরাত, আইরাতের খুন করেছি আমি। একটা মেয়ের কাছে তার সতীত্ব সবথেকে বেশি হয়। আমি তা কেড়ে নিয়েছি। অয়ন, কি? আব্রাহাম, কি বলছিস তুই? আব্রাহাম, আমি মরে যাব, সত্যি আমি মরে যাব আইরাতকে ছাড়া। আর নিজের সামনে ওকে আমি অন্য কারো হতে দেখব, তার থেকে ভালো আমি মেরাই ফেলি তাকে। অয়ন, তুই ওঠ আগে। আব্রাহাম, তুই চলে যা। অয়ন, কিন্তু আব্রাহাম। অয়ন, যা প্লিজ। অয়ন সিচুয়েশনটা বুঝতে পেরে আব্রাহামের কাছ থেকে চলে আসে। আব্রাহাম অফিসে যায় না। নিজের কাপড়গুলো চেঞ্জ করে হাতে সিগারেট নিয়ে করিডোরে চলে যায়। মূলত আব্রাহাম রায়হানকে খুঁজছে। রায়হানকে পেলে সে জ্যান্ত কবর দিবে ওকে। অন্যদিকে আইরাত হাত পা গুটিয়ে কাচুমাচু হয়ে বসে আছে। না চাইতেও কাল রাতের কথাগুলো বারবার মনে পড়ছে। আইরাত, ঘৃণা করতে পারবো না আমি আপনাকে। সেইভাবে ঘৃণা করতে পারবো না। অনেক ভালোবেসে ফেলেছি আপনাকে। কিন্তু আপনার কাছেও আর যাব না। দূরে চলে আসবো আপনার কাছ থেকে। আমি জানি সবকিছু একটা ভুল বুঝাবুঝিতে হয়েছে। কিন্তু এই ভুল বুঝাবুঝি আমি ভাঙাবো না। আপনি নিজে থেকে যখন আপনার ভুল বুঝবেন তখন আপনি নিজেই আমার কাছে আসবেন। আব্রাহাম, রায়হান কোথায়? মানিক, আমি জানি না, আমি জানি না। আমাকে ছেড়ে দিন। মানিকের কথা শুনে আব্রাহাম হুঙ্কার দিয়ে ওঠে। দেয় মুখ বরাবর এক ঘুষি মেরে। সাথে সাথে মানিকের নাক মুখ কেটে যায়। আব্রাহাম, এবার বল রায়হান কোথায়? মানিক, আহ, রায়হান, রায়হান। মানিক রায়হানের সাথে কাজ করে। আব্রাহাম তার গার্ডদের দিয়ে তুলে এনেছে তাকে। আর এবার তাকে নিজের সামনে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে। অনেক মেরেছে আব্রাহাম ওকে। আর মানিক গোড়গোড় করে সব এবার বলেও দিয়েছে। হঠাৎ রকটা গার্ড এসে মানিকের গলার ঠিক ডান সাইডে একটা ইঞ্জেকশন পুশ করে। মানিক অজ্ঞান হয়ে পড়ে। তারপর তাকে নিয়ে চলে যায়। আব্রাহাম সিগারেটের এক পাফ নিয়ে উঠে দাঁড়ায়। সে এখন একটা সাদা গেঞ্জি পরে আছে। গেঞ্জির হাতা একদম চিকন। তার হাতগুলো, মাসালসগুলো ফুলে ফেপে উঠেছে। আব্রাহাম সিগারেট খেতে খেতে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। নিজেকে দেখছে। নিজের বুকে, হাতে, কিছুটা ঘাড়ে বেশ গাঢ় আঁচড়ের দাগ রয়েছে। এগুলো সব আইরাতের হাতের নখের আঁচড়, তা আব্রাহাম বুঝতে পেরেছে। আব্রাহাম আলতো হাতে আঁচড়ের ওপর ছুঁয়ে দেয়। তারপর রেডি হয়ে চলে যায় এই রায়হানের খোঁজে। আব্রাহাম আজ তার বাইক নিয়ে বের হয়েছে। কোন গার্ড নেয় না, কোন গান, ওর পিস্তল, কিচ্ছু নেই নি সাথে। রায়হানের বাড়ি গিয়ে নিজের মন মর্জি মতো ভেতরে ঢুকে পড়ে। আর রায়হানের বাড়ির গার্ডদের এখনো এত বড় কলিজা হয়নি যে আব্রাহামকে আটকাবে। আব্রাহাম রায়হানের বাড়ি যেতেই রায়হানকে পেয়ে যায়। ওহহ, আসলে এটা রায়হানের 2 নাম্বার বাড়ি, তার আসল না। রায়হান আব্রাহামকে দেখে এগিয়ে যায়। রায়হান, স্বপ্ন দেখছি না তো? তুই আমার বাড়িতে? আব্রাহাম, হ্যাঁ এলাম। আসতে বাধ্য করলি। রায়হান, কি হয়েছে? আব্রাহাম, হবে তো তোর। আগে বল, বিয়ে কেমন করলি? রায়হান, বিয়ে মানে? আব্রাহাম, ওমা, কাল বিয়ে করলি আর আজ ভুলেও গেলি। রায়হান, কি বলছিস এইসব? আব্রাহাম, জানিস তো বিয়ে করেছিস তুই, কিন্তু ফুলসজ্জা করেছি আমি। রায়হান, ক্লিয়ার বল। আব্রাহাম, আরে আইরাতকে। মানে দুনিয়াতে তো মেয়ে নেই আর কোন? তোকে দেখে দেখে ওর পেছনেই পড়তে হলো। বিয়েও করে নিলি অগোচরেই। রায়হান, আব্রাহাম, ভাগ্য ভালো বিয়েটা হয়নি। আব্রাহামের টনক নড়ে এবার। আব্রাহাম, হোয়াট রাবিশ। কাল তোদের বিয়ে হয়েছে রাইট? রায়হান, না হয়নি। আইরাত আমাকে ভালোবাসে না, তোকে বাসে, ফলে বিয়ে করেনি।
আব্রাহামের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মানে কি বিয়ে হয়নি? তাহলে কাল আব্রাহাম? ওহহ শিট। আব্রাহাম, দূরে থাক তুই। আব্রাহাম এই বলে ছুটে রায়হানের বাড়ি থেকে বের হয়ে পড়ে হাওয়ার বেগে আইরাতের বাড়ি যায়। চোখের পানিগুলো কোন রকমে মুছে নিচ্ছে হাতের উল্টো পাশ দিয়ে। কিন্তু আইরাতের বাড়িতে তালা দেওয়া কেউ নেই। আব্রাহাম নিজের মাথার পেছনে হাত দিয়ে দেয়। আইরাত তাহলে গেল কোথায়? পাগলের মতো করে আইরাতকে খুঁজে চলেছে আব্রাহাম। আব্রাহামের কেন যেন মনে হতে লাগলো আইরাত তার ভার্সিটিতে। কেননা আজ তো আইরাত জীবনেও অফিসে আসবে না। আজ কেন আর কখনো আসবে কিনা সন্দেহ। আব্রাহাম ছুটে আইরাতের ভার্সিটিতে গেল। আর যেতেই ভাগ্যক্রমে আইরাতকে দেখে আব্রাহাম বাইক থেকে নেমে আইরাতের সামনে গিয়ে দাঁড়ায়। আইরাত দিয়ার সাথে কথা বলছিল। দিয়াকে এখনো সে কিছুই বলেনি, তবে বলতে চাইছে। এরই মাঝে আব্রাহাম হাঁপাতে হাঁপাতে আইরাতের কাছে এসে দাঁড়ায়। আইরাত সোজা আব্রাহামের চোখের দিকে তাকায়। দেখে আব্রাহামের চোখগুলো লাল বর্ণ। চোখের কার্নিশ বেয়ে পানি পড়ছে আব্রাহামের। তবে আব্রাহামকে এখন এই মুহূর্তে নিজের সামনে দেখে আইরাতের কাল রাতের ঘটনাগুলো মনের দেওয়ালে ভেসে উঠল। আইরাত আর থাকতে না পেরে ঠাস করে আব্রাহামের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। দিয়া তার মুখে হাত দিয়ে দেয় এটা দেখে। আইরাত বেশ জোরেই আব্রাহামকে থাপ্পড়টা মেরেছে। এই থাপ্পড়ের শব্দ যেন চারিদিকে বাজছে। আইরাত আব্রাহামের দিকে তাকিয়ে আছে। আইরাত যে আব্রাহামকে ঠাটিয়ে একটা থাপ্পড় মেরেছে তাতে আব্রাহামের কিছুই হয়নি। সে তবুও আইরাতের দিকেই তাকিয়ে আছে। সে কিছু বলবে না, আজ কিচ্ছু বলবে না। কারণ এটা তার প্রাপ্য ছিল। আব্রাহাম না বুঝেই যা করেছে তার জন্য এটা অতি সামান্য একটা বিষয়। এমনটা হবারই ছিল। আব্রাহাম আইরাতের দিকে তাকিয়ে আছে। আইরাত এবার হু হু করেই কেঁদে দেয়। জোরে জোরে দম নিচ্ছে আর আব্রাহামের দিকে তাকিয়ে আছে। দিয়া বুঝল যে এদের মাঝে খুব বড়সড় কিছু একটা ঝামেলা পেকেছে। তাই দিয়া সোজা সেখান থেকে চলে আসে। আব্রাহাম কিছু বলতে যাবে আইরাতকে, তখন আইরাত তার হাত দিয়ে আব্রাহামকে থামিয়ে দেয়। আইরাতের রাগও লাগছে আর কান্নাও। আইরাত সেখান থেকে চলে আসতে নিলে আব্রাহাম তার হাত ধরে ফেলে। তারপর আবার তাকে নিজের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। আব্রাহাম, মারো কাটো বকো যা ইচ্ছে করো, তাও দূরে যেও না প্লিজ। আইরাত, আব্রাহাম, আইরাত প্লিজ, আমি মরে যাব তোমাকে ছাড়া। আমি সত্যিই মরে যাব তুমিহীনা। প্লিজ যেও না। হ্যাঁ আমি ভুল করেছি। আমার একটা বার তোমার কথা শোনা উচিত ছিল। আমি শুনিনি। সত্যি অনেক বড় ভুল করেছি আমি। প্লিজ মাফ করে দাও, আর হবে না এমন, আর কখনো এমন করব না। প্লিজ আইরাত, প্লিজ যেও না। কথা তো বলো। আইরাত, হাত ছাড়ুন। আব্রাহাম, জান পাখি প্লিজ। আইরাত, আমার হাত ছাড়ুন। আব্রাহাম, আইরাত, আইরাত, বললাম না হাত ছাড়ুন চিল্লিয়ে। আইরাত এক ঝটকায় তার হাতটা ছাড়িয়ে নেয়। আইরাত, শেষ? মানে সব তামাশা নাটক শেষ? নাকি আরো বাকি আছে? আব্রাহাম, আইরাত, আপনি না খুন করেন তাহলে এক কাজ করুন। ওহহ সরি, কাজ না, আমার ওপর একটা মেহেরবানি করুন প্লিজ। আমাকে না মেরে ফেলুন। প্লিজ মেরে ফেলুন আমাকে। এভাবে আমি আর পারছি না। আব্রাহাম, আইরাত, ভালোবাসায় অন্ধ হতে দেখেছি আমি, কিন্তু অমানুষ না। তবে কাল রাতে আমি অমানুষকেই দেখেছি। আপনি কিভাবে এটা করতে পারলেন আব্রাহাম? আব্রাহাম, আইরাত মাফ করে দাও না। আর হবে না এমন, আমি বুঝিনি, অনেক রাগ হচ্ছিল আমার। রায়হানের সাথে তোমাকে আমি জাস্ট ভাবতে পারছিলাম না। তোমাদের একসাথে মেনে নিতে পারছিলাম না আমি কোনোভাবেই। আমি রাগ সামলাতে পারি না জানো তো তুমি। তুমি তো আমার। আইরাত এবার সোজা তেরে গিয়ে আব্রাহামের কলার খামছে ধরে। আইরাত, আমি কারো না। আমি আমার নিজের, বুঝেছেন আপনি? আপনি কোন সাহসে আমার ওপর অধিকার খাটান? কোন সাহসে? হ্যাঁ, কে হই আমি আপনার? আর আপনি ভাবলেন কি করে যে সেই দিন সেই হোটেলে এত সিন ক্রিয়েট হবার পর, তারপর আবার আমি যখন জানতে পারলাম যে রায়হান আপনারই সৎ ভাই, তারপরেও আমি ওই রায়হানকে বিয়ে করব? আমাকে কি পাগল মনে হয় আপনার? আব্রাহাম, আমি এত শত কিছু জানি না। আমি এখন শুধু এটা জানি যে তুমি আমার। আই এম সরি, ভুল হয়ে গেছে আমার।
বললাম তো, আর কত বলবো? তুমি বলো আমাকে কি করতে হবে, কি করলে তুমি আমাকে মাফ করবে, কি করলে তুমি আবার আমার আগের আইরাত হয়ে যাবে? বলো, শুধু একটা বার বলো। আইরাত, যা বলবো তা শুনবেন তো? আব্রাহাম, অবশ্যই। আইরাত, জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম মি। আব্রাহাম, আইরাত, আইরাত, আমার থেকে দূরে থাকুন। আব্রাহামকে আর কিছু বলার সুযোগ না দিয়েই আইরাত সেখান থেকে চলে আসে। আব্রাহাম আইরাতকে আটকায় না, কারণ সে জানে যে এখন আইরাত কারো একটা কথাও শুনবে না। আর অনেক কিছু গিয়েছে মেয়েটার ওপর দিয়ে, তো এমন রিয়েক্ট করা নর্মাল। আব্রাহাম তার গেস্ট হাউসে যায়। সেখানে গিয়ে কাল যে গার্ডটা আব্রাহামকে আইরাতের বিয়ের খবর দিয়েছিল তাকে ফোন দিয়ে দ্রুত আসতে বলে। সে এসেও পড়ে। গার্ড, স্যার ডেকেছেন? আব্রাহাম এতক্ষণ মাথা নিচু করে বসেছিল। গার্ড আসাতে সে ফট করে মাথা তুলে সামনে তাকায়। আব্রাহামের চাহনি দেখে তো গার্ডের যার যার অবস্থা। ভয়ঙ্কর লাল হয়ে আছে। আব্রাহাম, গতকাল কার বিয়ে ছিল? গার্ড, স্যার আসলে আইরাত ম্যামের। গার্ডের এই কথা বলার সাথে সাথে আব্রাহাম তার পাশে থেকে একটা অ্যালকোহলের কাচের বোতল নিয়ে টেবিলে বাড়ি দেয়, যার ফলে বোতলটা হাফ ভেঙে যায় আর হাফ আব্রাহামের হাতেই থেকে যায়। আব্রাহাম বোতলটা ভেঙেই এক ঝটকায় উঠে গিয়ে গার্ডের পেছনের দিক দিয়ে গিয়ে তার গলায় ধরে। গার্ডের তো ভয়ে ঘাম ছুটে যাচ্ছে। আব্রাহাম, বিয়ে কি কাল হয়েছিল? গার্ড, সারা আসলে আব্রাহাম, স্পিক আপ ড্যাম ইট। গার্ড, স্যার গাড়ির ড্রাইভার তো তাই বলছিল যে রায়হান স্যার নাকি বিয়ের করার জন্য অনেক আগেই আইরাত ম্যামের বাসায় গিয়েছে, আর তখন অনেক সময় পার হয়ে গিয়েছিল স্যার। আমি ভেবেছি বিয়ে হয়েই গিয়েছে, তাই তাই আব্রাহাম, তাই আমাকে ভুল ইনফরমেশন দিয়ে দিলি তাই তো? গার্ড, ভুল ইনফরমেশন মানে স্যার? আব্রাহাম, বিয়ে হয়নি। আর তোর এই ভুল তথ্যের জন্য আমি কি থেকে কি করে বসেছি রাগের বসে। এই কথা বলার সাথে সাথে আব্রাহাম সেই গার্ডের ঘাড়ের বাম সাইডে কাচের বোতল দিয়ে একটা আঁচড় কাটে। গোলগোল করে রক্ত ঝরছে। গার্ডটা তার ঘাড়ে এক হাত দিয়ে চেপে ধরে কাতরাচ্ছে। তখনই আব্রাহামের ডাকে আরো দুইজন গার্ড আসে। আব্রাহাম, গলা বা ঘাড়ের মাঝ বরাবর আঁচড় কাটিনি, নয়তো সাথে সাথে মরে থাকতো। একে হসপিটালে নিয়ে যা, হয়তো দুই একটা সেলাই লাগবে, তারপর ঠিক। আব্রাহামের হাতে রক্তের হালকা কিছু ছিটেফোঁটা লেগেছে, সে তা টিস্যু দিয়ে মুছতে মুছতে বলে কথাটা। গার্ডগুলো চলে গেলে আব্রাহাম আবার দুই হাত দিয়ে মুখ চেপে ধরে। তার মাথা কাজ করা পুরো বন্ধ করে দিয়েছে। সে কিভাবে আইরাতকে মানাবে সেই বুদ্ধিই আসছে না। যে অবস্থা তাতে তো দেখে মনে হয় না যে সহজে কিছু হাতের নাগালে এসে পড়বে। আব্রাহাম বসে বসে এগুলোই চিন্তা করে যাচ্ছে। ওদিকে রায়হান তার হাতে একটা পাজেল বক্স নিয়ে মিলানোর চেষ্টা করছে। সে এই পাজেল বক্সটা কোনভাবেই মিলাতে পারে না। কমপক্ষে 3 দিন লেগে যায় তার এটা মিলাতে। এখন সেটা মিলানোরই চেষ্টা করছে আর ভাবছে যে কি করে আইরাতকে নিজের করা যায়। অবশ্যই তাতে আব্রাহাম তো বাধা হয়ে আসবেই। কিন্তু কথায় বলে না, 7 সমুদ্র 13 নদী পার করে কাছে পেলাম তোমাকে, ব্যাপার কিছুটা তেমনই। অনেক বাধা পেরোতে হবে। আর আব্রাহাম নিজেই অনেক বিপদের সমান। রায়হান এগুলো ভাবছিল, তখনই রায়হানের কাছে কলির ফোন আসে। রায়হান, হ্যালো। কলি, হ্যালো, আমি আইরাতের চাচি বলছি। রায়হান, জি আমি চিনতে পেরেছি, বলুন। কলি, আইরাত কি চায় আর কি চায় না তা তো ওর নিজের মুখেই শুনলেন। রায়হান, জি আমি শুনেছি, কিন্তু আমি হাল ছেড়ে দেব না। আইরাতকে এত সহজে আমি আব্রাহামের হতেও দিব না। কলি, না এখন আপনি এমন কিছুই করবেন না। আইরাত যেহেতু চায় না তাহলে আমিও আর জোর করব না। থাক, মেয়েটা অনেক রেগেছিল। আর এছাড়াও আইরাতের চাচা এখন সবটা ব্যাপার জানে, তারপরেও যদি আইরাতের ওপর এখন আমি জোর করি তাহলে আমার সংসারে আগুন লাগবে, যা আমি চাই না। তো বুঝতেই পারছেন, আইরাতকে ভুলে গেলেই এখন আপনার জন্য ভালো হবে। আর আপনার ভাই নাকি আব্রাহাম, সেও কিন্তু আইরাতের জন্য পাগলের ওপরেও বেশি। কিছু হের থেকে ফের হলে কিয়ামত বাঁধিয়ে দিবে সোজা। রায়হান, আপনি কি আমাকে সোজা ভাষায় না করছেন নাকি হুমকি ভয় দেখাচ্ছেন, কোনটা? কলি, হুমকি ভয় দেখানোর আমি কেউই না।
সোজা কথায় মানা করে দিচ্ছি। রায়হান, আর আপনি কি ভাবলেন আইরাতকে ছেড়ে দিব আমি আপনার কথাতেই? কলি, একটা কথা শুনে রাখুন, প্রেমের মরা জলে ডুবে না। প্রেম ভালোবাসা এমন একটা জিনিস যার ফলে মানুষ নিজ হাতে নিজে বরবাদ পর্যন্ত হয়ে যায়। নিজেই নিজের বরবাদি ডেকে আনবেন না, বা নিজের ধ্বংস হবার রাস্তায় হাঁটবেন না। নিজের ভালো পাগলেও বুঝে। কলি এই বলেই ফোন কেটে দেয়। আর রায়হান তো রাগে ফুঁসছে। রায়হান, না না না, এভাবে ছেড়ে দিলে চলবে না। যে করেই হোক সব ঠিক করতে হবে। নিজের জন্য সব ঠিক করতে হবে, হোক না সেটা অন্যের চোখে ভুল। রায়হান মদের গ্লাস থেকে মদে খেয়ে আবার রাগী ভাবে বলতে শুরু করে। রায়হান, দরকার পড়লে সব শেষ করে দিব। খুন করে ফেলবো সবাইকে, তবুও আইরাতকে চাই আমার। রাত বাজছে 1:02:20 এখনো ইকবাল সাহেব আর কলি বাসায় ফিরেনি। আইরাতের চোখে ঘুম নেই। এখন তো তার একা এক রুমে ঘুমাতেই ভয় লাগে। না চাইতেও সেই রাতের সব কথাগুলো বারবার মাথা চাড়া দিয়ে উঠছে। আইরাতের ভাবতেই সব কেমন জানি গা গুলিয়ে উঠছে। আইরাত একটা খাতা বের করে তাকে লিখতে শুরু করে। পড়াতে মনোযোগ দিক, তাতেও যদি এগুলো আজাইরা চিন্তা মাথা থেকে কিছুটা দূর হয়। আইরাত লিখা শুরু করবে তখনই তীব্র বেগে গাড়ির হর্ন। আইরাত চকমে ওঠে, যার ফলে তার হাত থেকে কলমটা নিচে পড়ে যায়। সাথে সাথে আরো বেশ কয়েকবার গাড়ির হর্ন। যেহেতু মধ্যরাত তাই হর্নের আওয়াজটাও বেশ জোরে শোনা যাচ্ছে। আইরাত উঠে গিয়ে করিডোরে দাঁড়ায়। দেখে আব্রাহাম। এত রাতে আব্রাহামকে নিজের বাসার নিচে দাঁড়িয়ে থাকতে দেখে আইরাত অবাক হয়। আব্রাহাম, এই মাইয়া নিচে নামো। আইরাত, হারামজাদা পোলা, মনে মনে। আব্রাহাম, মেয়ে কানে শোন না। নিচে নামবে নাকি আমি ওপরে আসবো চিল্লিয়ে। আইরাত, ধার ছাতা। এই কি শুরু করছেন রাত বিরাতে? এখানে সবাই ঘুমাচ্ছে, এভাবে ষাঁড়ের মতো চিল্লাচ্ছেন কেন? আব্রাহাম, আমি ওপরে আসলাম। আইরাত, এই আমি আসতাছি, দাঁড়ান। আইরাতের রাগে কি যে করতে মন চাইছে। এখন কোন রকমে শুধু দাঁতে দাঁত চেপে রেখেছে। পড়ার টেবিলে গিয়ে কলম দানিটা ছুঁড়ে মারে রাগে। তারপর নিচে নেমে পড়ে, কেননা সে জানে যে এখন নিচে না গেলে আব্রাহাম ওপরে চলে আসবে। আইরাত দ্রুত নিচে যায়। গেটের বাইরে যেতেই আইরাত হা হয়ে আব্রাহামকে দেখে নেয় একবার। আব্রাহাম শ পরে আছে, মানে হাঁটু অব্দি 3/4 প্যান্ট এশ কালারের, আর ওপরে একটা টি শার্ট, সেটা এশ আর হোয়াইট কালারের মিক্স। আইরাত মুখটাকে বাংলার 5 বানিয়ে দিয়েছে। আব্রাহাম, এসেছো তুমি? আইরাত, এটা কি কি পরেছেন আপনি এগুলো? আব্রাহাম, তো এত রাতে কি আমি তোমার জন্য স্যুট আর টাই পরে আসতাম নাকি এই গরমে? আইরাত, তাই বলে এটা? যাই হোক, গরু তো গরুই। তাও ওই আপনাকে বিশাল দেহেই লাগছে। কি হয়েছে? আব্রাহাম, সরি, কানে ধরে। আইরাত, কেন? আব্রাহাম, ওয়াও গ্রেট, সব ভুলে গেছো। আইরাত, একটা কাজ করুন, একটা মানুষকে মেরে ফেলুন একদম লাশকে, তারপর তার সামনে গিয়ে আস্তে করে সুন্দর করে বলুন যে সরি। দেখুন তো মানুষটা আবার বেঁচে যায় কিনা। আব্রাহাম, আইরাত, সরি সবকিছুর সমাধান হয় না। এটা কিছুটা এমন যে আপনি একটা বড় কাজ ভেঙে ফেলেছেন, তারপর সেটার ওপর সামান্য একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছেন ঠিক হবার জন্য। আপনি কি করেছেন বা তাতে আমার কি হয়েছে সেটা কেবল আমিই বুঝতে পারছি। আব্রাহাম এগিয়ে এসে আইরাতের হাত ধরে ফেলে। আব্রাহাম, আর করব না তো। সরি, মাফ করে দাও না। সত্যি অনেক সরি, মাফ চাইতাছি আমি। সে কখন থেকে বলতাছি আর হবে না, আর হবে না। আমি কি বুঝে করেছি নাকি? আইরাত, রাগ অনেক খারাপ জিনিস, আগেও বলেছি আপনাকে, আপনি শুনেননি। ওকে ফাইন, মানলাম আপনি বুঝে করেননি, কিন্তু আমাকে কি আপনার একটা বার সবকিছু বলার সুযোগ দেওয়া উচিত ছিল না? একটা বার। কিন্তু না, আপনি তা দেননি। নিজের রাগের বশে যা মাথায় এসেছে করেছেন। পশুর মতো ঝাঁপিয়ে পড়েছেন আমার ওপর। আমার ওপর এক বিন্দু বিশ্বাস নেই আপনার, এতে এটাই বোঝা যায়। আব্রাহাম এবার আবার আইরাতের হাত ধরে একই প্রলাপ বকতে লাগলো। আব্রাহাম, আমি যদি আবার এমন কিছু করেছি তাহলে 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 আমি নিজেই নিজেকে শুট করে মেরে ফেলবো। সত্যি। শোনো তুমি, আমার তো আর কত বলবো।
হ্যাঁ আমি মানলাম আমি যা করেছি তোমার সাথে ভুল, কিন্তু এখনো তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। এখনো তুমি আমারই আছো। তুমি চাইলেও না চাইলেও। তোমার ওপর অধিকার ছিল আমার, আর এখনো আছে। মাফ চাচ্ছি। একটা বার মাফ করে দো না। এভরিওয়ান ডিজার্ভস এ সেকেন্ড চান্স। প্লিজ আর একটা সুযোগ দাও না। আমি তোমাকে ভালোবাসি। আর হবে না। আইরাত চুপ করেন, কানের পোকা নড়ে যাচ্ছে। আব্রাহাম, আরে সরি বলছি তো, আর হবে না এমন। মাফ করে দাও না আইরাত প্লিজ। আমার বেবি গার্ল, আমার জান পাখি, আমার সব। প্লিজ মাফ করে দাও না। সরি 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 তো বাবা। আব্রাহামের কথা বলে শেষ হলে আইরাত তার হাতগুলো আব্রাহামের হাতের ভাঁজ থেকে দ্রুত ছাড়িয়ে আবার আব্রাহামের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। এতে আব্রাহামের সামনে চুলগুলো সব কপালে এসে পড়ে। আইরাত চোখ পাকিয়ে আব্রাহামের দিকে তাকিয়ে আছে। আইরাত, গরু কোথাকার। ভাঙা রেকর্ড বাজানো শুরু হলে আর থামে না। বেশি প্যাচাল পারলে না রাস্তার পাগলা কুকুর পেছনে ধরিয়ে দিব। বাড়ি যান। আব্রাহামকে ঝাড়ি দিয়েই আইরাত দ্রুত বাসার ভেতরে চলে গেল। আব্রাহাম অবাক হয়ে আইরাতের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তারপর নিজের দুই হাত ছড়িয়ে দিয়ে বলে ওঠে, আব্রাহাম, এটা কি ছিল? মানে সিংহকে বিড়ালের ভয় বাহাহ। আইরাত, সাইকো কোথাকার। আব্রাহাম, মেরি বিল্লি মুঝেই মিউ। আইরাত বাসার ভেতরে চলে গেল। কিন্তু আব্রাহাম তো নাছোড়বান্দা, সে সেখান থেকে যাবার নাম নিচ্ছে না। দাঁড়িয়ে আছে তো আছেই। এদিকে আইরাতেরও চোখে ঘুম নেই। রাত বেজে গেল 2টা। আইরাত তার করিডোরে গিয়ে বাইরে রাস্তায় উকি দেয়। দেখে আব্রাহাম গাড়ির সাথে হেলান দিয়ে পকেটে 2 হাত রেখে আইরাতের করিডোরের দিকেই তাকিয়ে আছে। আইরাত উকি দিলে আব্রাহাম আইরাতকে দেখে ফেলে। আর আইরাত দ্রুত নিচে ঝুঁকে যায়। আব্রাহাম, দেখেছি দেখেছি, লুকিয়ে লাভ নেই। আমি যাব না এখান থেকে। ওই কথায় আছে না যে যেখানে রাত সেখানেই কাত। আজ আমিও তেমন করব, এখানেই দাঁড়িয়ে থাকব। আইরাত আব্রাহামের দিকে একটা ভেংচি কেটে এসে পড়ে। তারপর আরো 30 মিনিট পার হয়ে যায়। আইরাত আরামছে হুমায়ুন আহমেদের বই পড়ছে আর গরম গরম কফি খাচ্ছে। তখনই বেশ আওয়াজ করে বিদ্যুৎ চমকিয়ে ওঠে। যাকে আমরা খাঁটি বাংলা ভাষায় বলি ঠাডা, সেটা পড়েছে আর কি। আইরাত মুখে কফি নিয়ে চুপ করে বসে আছে। যে জোরে বিদ্যুৎ চমক দিয়েছে। করিডোর দিয়ে বাইরে উকি দিবে কি দিবে না চিন্তায় পড়ে যায় আইরাত। এক প্রকার দোটানা। আর এবার কোন কথা ছাড়াই হুড়মুড়িয়ে একদম আকাশ কাঁপিয়ে মুষলধারে বৃষ্টি নেমে পড়ল। আইরাত এবার আর বসে থাকতে পারল না। উঠে গিয়ে করিডোরে যায়। গিয়ে দেখে আব্রাহাম আগের মতো করেই দাঁড়িয়ে আছে। 2 হাত ভাঁজ করে মাথা নিচে নামিয়ে রেখেছে। বৃষ্টির বেগ অনেক বেশি। সেই বৃষ্টিতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে চলেছে। আইরাত করিডোরে দাঁড়িয়ে ছিল, তখনই আব্রাহাম আবার মাথা তুলে তাকায়। আইরাতকে দেখে হেসে হাত নাড়ায়। কিন্তু আইরাত সরে আসে সেখান থেকে। ছেলেটা বাইরে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। আইরাতের কেমন যেন মায়া লাগছে, কিন্তু পরক্ষণেই আবার সেই রাতের কথাগুলো মনে পড়ে। আইরাত নিজেকে শক্ত করে। আইরাত, না না, এভাবে নরম হয়ে গেলে চলবে না। শক্ত হতে হবে। এত সহজেই রাগ ভাঙতে দেওয়া যাবে না। রাগ করেই থাকবো। আমাকে এতদিন ভরা যে জ্বালাতনগুলো করেছে এক এক করে সবগুলোর শোধ তুলব। থাক রাস্তায় ভিজুক, যত ভিজতে পারে। জাহান্নামে যাক, আমার কি। আইরাত বিছানাতে গিয়ে শুয়ে পড়ে। জানালার থাই গ্লাসটা সরিয়ে একটুখানি মুখটা বের করে দিয়ে বাইরে তাকিয়ে থাকে। আব্রাহামকে দেখছে। আইরাত, ভিজ হারামি। আমিও দেখব তুই কত ভিজতে পারিস। এমন এমন সব শাস্তি দিব না। নাকের পানি চোখের পানি সব এক করে ছাড়বো, যেভাবে আমাকে করেছিস। না না, সে তো কাঁদবে না। যে স্ট্রং। তবুও শোধ আমি তুলবই। আমিও দেখব যে ওর ধৈর্য কত। ভিজ তুই। আইরাত আব্রাহামের দিকে কতক্ষণ তাকিয়ে থাকে। আইরাত খেয়াল করে যে আব্রাহাম একটু উঠে দাঁড়ায় হেলান দেওয়া থেকে। বৃষ্টির পানিতে ভিজছে আর রাস্তার মাঝে পায়চারি করছে। মাঝে মধ্যে আইরাতের জানালার দিকে তাকাচ্ছে। তবুও বাসায় যাবার নাম নিচ্ছে না। কি পরিমাণ ঘাড় তোত্তারা তাহলে। থেকে থেকে বৃষ্টির পানিতে ফুটবলের মতো কিক মারছে। এভাবে বাইরে তাকিয়ে থাকতে থাকতেই কখন যে আইরাতের চোখ লেগে গেছে তা সে জানে না।
সারা রাত অনেক বৃষ্টি হয়েছে, তাই ওয়েদারটাও বেশ শীতল। আইরাত ঘুমিয়েছিল আরামসে, কিন্তু কোন পাথর দিয়ে বড় কাছে ঢিল দিলে যেমন শব্দ হয় ঠিক তেমন বিকট আকারের একটা শব্দে আইরাতের ঘুম ভাঙ। আইরাত চমকে গিয়ে ঘুম থেকে ধরফর করে উঠে পড়ে কোথায় কোন দিকে শব্দটা হয়েছে তা খুঁজতে লাগে। ফ্লোরে তাকিয়ে দেখে যে আসলেই এটা কাঁচ ভাঙনার শব্দ ছিল। বিছানা থেকে নেমেই দেখে একটা সাদা গোল আকৃতির কি যেন বলের মতো দেখতে। আইরাত সেটা হাতে তুলে নেয়। আসলে এটা একটা পাথর, আর পাথরটা একটা সাদা কাগজে মুড়ানো। আইরাত জানালার দিকে তাকিয়ে দেখে থাই গ্লাসটার ঠিক মাঝ বরাবর বিশাল এক গোল করে ফাটার মতো, মানে ভাঙা। সে কাঁচটা ভেদ করেই এই কাগজযুক্ত পাথর তার রুমের ভেতরে এসেছে। আইরাত পাথরটা ফেলে দেয়, সেটা মেলে দেখে কাগজে কিছু একটা লেখা। ঠিক নয়, তার ভেতরে আমার অফিসে দেখতে চাই, এক সেকেন্ডও যেন এদিক ওদিক না হয়। আইরাত রাগে কাগজটা দুমড়েমুচড়ে ছিঁড়ে একদম তেনা তেনা করে দিল। অফিসে যাবে সে, কিন্তু অফিসে গিয়ে কি যে করবে তা আইরাত নিজেও জানে না। সব উল্টপালট করে দিবে একদম। আগে একটা বার অফিসে যেয়ে নিক। আইরাত কি জানি ভেবে দ্রুত করিডোরে যায়। দেখে কালো কালারের একটা গাড়ি সাই করে মাত্রই চলে গেল। সেটা আব্রাহামের গাড়ি, তার মানে আব্রাহাম সবেমাত্র আইরাতের বাসার নিচ থেকে গেল। আইরাত, এই খবিশ কেবল আমার বাসায় নিচ থেকে গেল নাকি? তাহলে কি সারারাত এই তুফানের মাঝেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছিল? হায় রে, যা ইচ্ছা করুক গা, আমার কি কচুর মাথা। আইরাত রেগে মেগে আগোবাবুলা হয়ে চলে যায়। চলবে চলবে। হ্যালো কলিজার বন্ধুরা, গল্পটি কেমন হলো একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই গল্পের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন। ধন্যবাদ।